সদ্য বিয়ে করা বরের পাশে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যায় নিধি। নিধিকে এভাবে অপ্রস্তুত চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে অয়ন। নিধিকে আরো অবাক করে দিয়ে অয়ন নিধির দিকে তাকিয়ে ফারিসকে বলে, দোস্ত, ভাবি তো হেব্বি কিউট। অয়নের কথা শুনে ফারিসের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এতে অবশ্য নিধি অবাক হয়নি, কারণ নিধিকে যখন ফারিসের দাদা দাদি দেখতে গিয়েছিল তখনই সে বুঝতে পেরেছে এই ছেলেটা কতটা অহংকারী স্বভাবের। সবাইকে আরো অবাক করে দিয়ে ফারিস সবার মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার একটা মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো তোমরা। বলেই ফারিস নিধিদের বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে। ফারিসের এমন কাণ্ডে উপস্থিত সবাই কানাঘোষা শুরু করে দেয়। নিধির ফুপি নিধির মাকে খোঁচা দিয়ে বলে, কি ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছো তুমি? বিয়ের দিন নাকি ছেলের মিটিং আছে? ভাবা যায় এসব? এই ছেলে কিভাবে আমাদের নিধিকে সুখে রাখবে? নিধির ফুপির কথা শুনে নিধির মা বেশ রাগান্বিত গলায় বলেন, আমার দায়িত্ব ছিল তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে দেওয়া, সেই দায়িত্ব আমি পালন করেছি। আর শুনো, ছেলেটার কোনো কিছুর অভাব নেই, আশা করি তোমার ভাইয়ের মেয়ের কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে। বলেই নিধির মা রুমে চলে যান। নিধির মায়ের কথা শুনে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নিধির ফুপি এসে তার ঘাড়ে হাত রেখে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে মা। ফারিসের দাদা দাদি অনেক ভালো মনের মানুষ, তোকে তারা তোর মায়ের থেকেও ভালো রাখবে, আমার বিশ্বাস আছে। নিধি তার ফুপির কথা শুনে তার ছিল্লের হাসি হেসে বিড়বিড় করে বলে, যার সাথে সারা জীবন থাকবো সেই যদি আমাকে মেনে না নেয়, সেখানে সুখে থাকা তো বিলাসিতা। নিধির অসমাপ্ত কথা কারো কানে পৌঁছয়নি। ফারিসের দাদি নিধির কাছে এগিয়ে এসে বলে, ফারিসের কথাই কিছু মনে করো না, ও একটু এমনই। এখন চলো, বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফারিসের দাদির কথা শুনে নিধি একবার ভালো করে নিজের বাড়িটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। অদ্ভুত হলেও সত্য, নিধির মা তাকে শেষবার বিদায় দিতেও রুম থেকে বের হয়নি। আসবেই বা কেন? নিধি যে তার মায়ের জন্য একটা আপদ ছিল। তবুও নিধি তার মায়ের প্রতি কৃতজ্ঞ, নিজের মেয়ে না হয়েও যে তার জন্য এত কিছু করেছেন তিনি। ফারিসের দাদু নিধিকে ফারিসের গাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, তুমি আর ফারিস সে গাড়িতে করে আসো, অয়ন আমি আর তোমাদের দাদি অন্য গাড়িতে করে আসছে। বলেই ফারিসের দাদু গাড়ির দরজা খুলে দেয়। নিধি গাড়িতে উঠে চুপ করে বসে আছে। ফারিস সেদিকে না তাকিয়ে নিধিকে কিছুটা ধমকের সুরে বলে, সিট বেল্ট বাঁধার কথাও বলে দিতে হবে? উপস, কারো কোনো সময়ের প্রতি সচেতনতা নেই। ফারিসের কথা শুনে নিধি তাড়াহুড়ো করে সিট বেল্ট বাঁধতে গিয়ে ব্যর্থ হয়। ফারিস বেশ বিরক্ত নিয়ে নিধির কাছে এসে সিট বেল্ট বেঁধে দেয়। গাড়ি তার আপন গতিতে চলছে। নিধি আর ফারিসের মধ্যে নীরবতা বিরাজ করছে। নিধি এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার প্রচুর মাথা ব্যথা করছে। নিধি ভয়ে ফারিসকে বলতেও পারছে না যে সে জার্নি করতে অতটা অভ্যস্ত না। নিধিদের বাসা থেকে ফারিসদের বাসায় যেতে 2 ঘন্টার মতো লাগবে। মাত্র 30 মিনিট হলো গাড়িতে আছে তারা। এর মধ্যেই নিধি অসুস্থ হয়ে পড়ে। তীব্র মাথা ব্যথার কারণে মনের অজান্তেই নিধি ফারিসের ঘাড়ে মাথা রাখে। হুট করে ফারিসের ঘাড়ে নিধির মাথা রাখায় ফারিস জোরে গাড়ি ব্রেক করে। ফারিসের করা কাজে নিধি নিজেই লজ্জা পায়, সাথে কিছুটা ভয় পায় সে। এখন আবার ফারিসের ধমক খেতে হবে তাকে। সমস্যা কি তোমার? শান্তিতে কোনো কাজও আমাকে করতে দিবে না? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি, জানো না তুমি? ফারিসের কথা শুনে নিধি কিছুটা কেঁপে ওঠে। তীব্র ভয় নিয়ে সে ফারিসকে মিনমিন করে বলে, আমার জার্নি করার অভ্যেস নেই, তাই মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে তো আমি কি করব? তোমার সমস্যা হচ্ছে, তাহলে গাড়ি থেকে নেমে যাও, বসে আছো কেন? ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। নিধিকে কাঁদতে দেখে ফারিস চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলে, মেয়েদের প্রতিটি শিরা ন্যাকামিতে ভর্তি। বলেই ফারিস গাড়ি থেকে নেমে পড়ে। ফারিস গাড়ি থেকে নামার পরেও নিধি গাড়ি থেকে নামে না। এটা দেখে ফারিস গাড়ির সামনে এসে নিধিকে বলে,
আমি কি গাড়িতে বসে থাকার জন্য গাড়ি থামিয়েছি, নাকি বসে বসে প্রেম করার জন্য? গাড়ি থেকে নামবে নাকি এভাবেই সারা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছে আছে? ফারিসের কথা শুনে নিধি চোখের পানি মুছে বলে, আমি ঠিক আছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তবুও নিধির কোনো হেলদোল না দেখে ফারিস বেশ বিরক্ত হয়ে সেই স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে ফারিস একটা ঠান্ডা পানির বোতল আর কিছু আচার এনে নিধির পাশে রেখে গাড়ি স্টার্ট দেয় আবার। নিধি সেদিকে না তাকিয়ে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে গাড়ি ব্রেক করায় নিধির ঘুম ভেঙে যায়। ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, নামো, আমি অফিসে যাব, বাসায় যাও তুমি। ফারিসের কথা শুনে নিধি গাড়ি থেকে নেমে যায়। নিধি নেমে যেতেই ফারিস গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিসদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে নিধি। দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভিতরে আসো। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার দিকে তাকায়। নিধির মলিন মুখখানা দেখে ফারিসের দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলে, জন্মের সময় মাকে হারিয়েছ, তার কয়েক বছর পর বাবাও চলে গিয়েছিল আমার অবুঝ ফারিসকে রেখে। বাবা মায়ের শাসন না পেয়ে বড় হয়েছে, একটু তাই খিটখিটে মেজাজের হয়েছে। তুমি চিন্তা করো না নিধি, ও ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে একটু ভালোবাসো, আগলে রেখো। আমার ফারিসটা ভালোবাসার পাগল, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি তো তাই। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। নিধির কথা শুনে হাসে ফারিসের দাদু। তিনি নিধিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে আসতেই ফারিসের দাদি নিধিকে নিয়ে নিজের রুমে এসে বসেন। আলমারি থেকে একটা গহনার বাক্স এনে নিধির হাতে দিয়ে বলে, এটা খুলে দেখো তো কেমন লাগছে। নিধি বাক্সটা খুলে দেখে তার ভিতরে একজোড়া হাতের চুড়ি রয়েছে। ফারিসের দাদি চুড়ি জোড়া নিধির হাতে পরিয়ে দিয়ে বলে, দারুণ লাগছে তোমাকে। ফারিসের দাদির কথা শুনে সৌজন্যমূলক হাসে নিধি। সালটা তখন 2019। তখন অয়নের সাথে পরিচয় হয় নিধির। নিধি তখন 10ম শ্রেণীতে পড়তো। তখন থেকেই নিধি আর অয়নের প্রণয়ের সূত্রপাত ঘটে। সবকিছু ঠিকঠাকই চলছিল 2 বছর। একদিন হুট করে অয়ন এসে বলে, তোমার মতো তো নিজ ফ্যামিলি মেয়ের সাথে আমার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমাকে ভুলে যাও। বলেই অয়ন সেদিন নিধিকে রেখে চলে যায়। এতে নিধি প্রচুর কেঁদেছিল। একসময় মনটাকে পাথরে পরিণত করে পরিবারের চাপে বিয়েতে রাজি হয় নিধি। কিন্তু আজ হঠাৎ 3 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে অবাক না হয়ে পারল না নিধি। রুমের এক কোণায় দাঁড়িয়ে মনেই এসব ভাবছিল নিধি। হঠাৎ করে হাতে হ্যাচকা টান পড়ায় নিধি সামনে তাকায়। নিধি তার সামনে অয়নকে দেখে কিছুটা রেগে যায়। হাত ছাড়ুন বলছি, এখানে কেউ দেখে ফেলে ব্যাপারটা কিন্তু খারাপ হবে বলে দিলাম। নিধির কথা শুনে পৈশাচিক হাসি হাসে অয়ন। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ ক্ষিপ্ত সুরে বলা কথাটা শুনে নিধি আর অয়ন দুজনেই ভয় পেয়ে যায়। ফারিস নিধি আর অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ফারিসের কথা শুনে নিধি আর অয়ন দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন সাহস করে ফারিসকে বলে, আসলে আমি ফারিস অয়নের পুরো কথা না শুনে তার শার্টের কলার চেপে হুঙ্কার দিয়ে বলে, আসলে কি? তোর সাহস হয় কি করে ওর হাত ধরার? অয়ন ফারিসের হাত থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে হনহন করে সেই স্থান ত্যাগ করে। অয়ন চলে যেতেই ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ভালো করে 4 ঘন্টা হয়নি তুমি এই বাড়িতে এসেছো, আর এখন থেকেই তুমি নাটক শুরু করে দিয়েছো। তোমাকে তো আমি ভদ্র ঘরের মেয়ে মনে করেছিলাম। ভদ্র ঘরের মেয়ে দেখেই এসব ব্যবহার সহ্য করে যাচ্ছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আমার সাথে তর্ক করতে এসো না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম মেয়ে। বলেই ফারিস নিজের রুমে চলে যায়। নিধি আর ফারিসের বিয়ে ঘরোয়া ভাবেই হয়েছে।
ফারিসের অনুষ্ঠান করার ইচ্ছে নেই সে বলে দিয়েছে। তাই ফারিসের দাদু রাহাত শিকদার একদম ঘরোয়াভাবে নাতবউকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাত প্রায় 11:30 বাজে। নিধি ফারিসের দাদি ফারুল বেগমের পাশে বসে আছেন। ফারুল বেগম নিধিকে ফারিসের রুমে দিয়ে আসেন। রুমে ঢুকে ফারিসকে কোথাও দেখে না নিধি, তাই নিশ্চিন্তে বিছানার এক কোণায় বসে সে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করে ফারিস। নিধিকে বসে থাকতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলে, এত বড় বাড়ি, অথচ তোমাকে এই রুমেই নাকি থাকতে হবে? অসহ্য। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে নিধি ফারিসের দিকে তাকায়। ফারিসের দিকে তাকিয়ে নিধি সাথে সাথে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকায়। নিধির করা কাজে ফারিস নিধির সামনে গিয়ে বলে, এমন রিয়াক্ট করার কি আছে? যাও, কাবার থেকে টি শার্ট বের করে দাও। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলে, হাটাস, শাওয়ার নিয়েছে ভালো কথা, এজন্য শুধু ট্রাউজার পরে বের হবে কেন? একেবারে টি শার্ট পরে বের হওয়া যায় না? আবার বলে এত রিয়াক্ট করার কি আছে? নিধিকে একা একা বিড়বিড় করতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলে, ভূতে ধরেছে নাকি? কি বলেছি কানে যায়নি তোমার? ফারিসের কথা শুনে নিধি উঠে গিয়ে কাবার্ড থেকে একটা গাঢ় লাল রঙের টি শার্ট বের করে এনে ফারিসের সামনে ধরে। নিধির হাতে লাল রঙের টি শার্ট দেখে ফারিস নাক সিটকে বলে, দেখে শুনে আমার অপছন্দের টি শার্টটাই বের করেছো, স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে নিধি জোর করে তার হাসি চেপে রাখে। সে ইচ্ছে করেই লাল রঙের টি শার্টটা বের করে দেয়, তাই সে আর কোনো কথা বলে না। ফারিস নিধির দিকে একবার রক্তিম চোখে চেয়ে নিজেই কাবার থেকে টি শার্ট বের করে পরে নেয়। ফারিস ল্যাপটপ কোলের উপর নিয়ে বিছানায় বসে বসে কাজ করছে। রাত প্রায় 1টা বাজতে চলেছে, এখনো ফারিসের কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। এদিকে নিধি ঘুমে হেলে পড়ছে। একসময় নিধি নিজের সব ভয়কে একপাশে জড়ো করে বলে, আপনি কি ঘুমাবেন না? নিধির কথা শুনে ফারিস কান থেকে ব্লুটুথ খুলে ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছো? ফারিসের কথা শুনে নিধি হতাশ হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ল্যাপটপ বন্ধ করে নিধির সামনে বসে বলে, নাম কি তোমার? ফারিসের কথা শুনে নিধি অবাক হয় প্রচুর। যাকে বিয়ে করেছে তার নামটা পর্যন্ত জানে না। ব্যাপারটা হাস্যকর না? কেন, আপনি জানেন না আমার নাম কি? হুজুর বলেছিল তোমার নাম, কিন্তু ভুলে গিয়েছি। এসব আজাইরা জিনিস মনে রাখার মতো সময় মেহরাব ফারিস শিকদারের নেই। নিজের ইয়ার লম্বা নাম মনে রাখার সময় ঠিকই আছে, আপনার যখন আমার নাম মনে রাখার সময় নাই, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তর্ক করো নামে, শান্তভাবে কথা বলছি তো, তাই আশকারা পেয়ে যাচ্ছ। আমার নামটা লম্বাকে বলেছে তোমাকে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও সুন্দর করে। মানহা ইসলাম নিধি। কোন ক্লাসে পড়ো? অনার্স 3য় বর্ষে। অনেক ছোট তুমি। ফারিসের কথা শুনে নিধি কিছুটা সাহস নিয়ে বলে, আপনার বয়স কত? মানুষ তো এখন বিয়ে করতে গেলে 16 বছরের বাচ্চা খোঁজে, সেই হিসেবে আমি তো বুড়োই বলতে গেলে, সেখানে আপনি আমাকে ছোট বলছেন? 28 বছর আমার, সেই হিসেবে তুমি অনেক ছোট। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিসকে দেখতে 25 বছরের বেশি বয়সের মনে হবে না। কে বলবে এই লোকের 28 বছর? এত বড় একটা বাড়ি, অথচ আমার রুমেই নাকি তোমাকে থাকতে হবে। কি জ্বালায় পড়লাম। এতই যখন সমস্যা, তাহলে বিয়ে করেছেন কেন? আপনি আমাকে বিয়ে না করলে আরো কয়েকদিন শান্তিতে থাকতে পারতাম। নিধির কথা শুনে ফারিস তাকে ধমকের সুরে বলল, কেমন শান্তিতে থাকতে জানা ছিল? বিয়ে করেছি কারণ আমার দাদা দাদির মতে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি। আমার বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে, আমাকে নাকি সারা জীবন একাই কাটাতে হবে। তুমি বলো, এসব অপমান কি মেনে নেওয়া যায়? ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনাদের কত সুখ, যা চান তাই পেয়ে যান সাথে সাথে।
বিয়ে করতে চাইলেন আর আমার পরিবার জোর করে আমাকে আপনার উপর চাপিয়ে দিল, অথচ স্বামী তার স্ত্রীকে যে সম্মানটুকু করে তার এক অংশও পাচ্ছি না আমি। নিধির কথা শুনে ফারিস কিছুটা অপমানিত বোধ করে, তাই আর রুমে না দাঁড়িয়ে থেকে ব্যালকনিতে চলে যায় সে। ফারিস রুম থেকে চলে যেতেই নিধি দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে। রুমে থেকেই নিধি জোরে বলে ওঠে, আপনার যখন এতই সমস্যা আমাকে নিয়ে, এখন আমি গিয়ে জঙ্গলে গিয়ে থাকবো নাকি? আপনি তো আমাকে সহ্য করতে পারছেন না। ফারিস ব্যালকনি থেকে বলে, এখানে এসো। ফারিসের কথা শুনে নিধি গুটিসুটি পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। নিধি আসতেই ফারিস শান্ত সুরে বলে, মেয়েরা কি চায়, আমার কি না আছে? এতে করে তোমার জীবনটা আনন্দেই কেটে যাবে। তুমি চাইলে পড়াশোনা শুরু করতে পারো, আবার তোমার জন্য সব রকমই স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন বললে আমি তোমাকে সম্মান করি না? আমার ধন সম্পদ কম নেই নিধি, মানুষের জীবনে এটাই সবচেয়ে মূল্যবান। তুমি শুধু আমাকে একটু একা থাকতে দাও। ফারিসের কথা শুনে নিধি হতাশ সুরে বলে, মেয়েরা চাই তাদের স্বামী তাদের একটু কেয়ার করুক, সম্মান করুক, একটু সময় দিক। টাকার পিছনে ঘুরে ঘুরে মানুষের জীবন থেকে ভালোবাসা জিনিসটা হারিয়েই গেছে প্রায়। তুমি যাই বলো, দিন শেষে সবাই চায় টাকা পয়সা। তুমি দেখো না নাকি যে মেয়েরা টাকার জন্য আঙ্কেলের বয়সী লোকদের বিয়ে করতেও ছাড় দেয় না? এমন জেনারেশনে বাস করছি আমরা। তুমি পয়সা কামাও তো লোকে তোমাকে সম্মান দিবে, তোমার পয়সা আছে তো লোকে তোমার পায়ে জুতা পরিয়ে দিতেও রাজি হয়ে যাবে। ভালোবাসা বলে যে একটা শব্দ আছে, সেটা আপনি টাকার পিছনে ছুটে ভুলতে বসেছেন। আপনি টাকার পিছনে ছুটে মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছেন মিস্টার মেহেরাব ফারিস শেখদার। নিধির চোর গলায় বলা কথা শুনে ফারিস রেগে নিধির দিকে এগিয়ে আসতে নিতেই নিধি পিছিয়ে যায়। পেছনে ঘুরে হাঁটতে গিয়ে নিধির পা মচকে পড়ে যেতে নিতেই ফারিস তাড়াতাড়ি নিধিকে জড়িয়ে ধরে। আমাকে ছাড়ুন। নিধির কথা কানে পৌঁছতেই হুঁশ ফিরে ফারিসের। ফারিস তাড়াতাড়ি নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিধি ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। অনেক রাত হয়েছে। নিধি আর 7-5 না ভেবে ফারিসের বিছানায় শুয়ে পড়ে। ক্লান্ত প্রকৃতি, চারিদিক নীরব নিস্তব্ধ। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে ফারিস। বাহিরের মৃদু আলোয় বোঝা যাচ্ছে আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় শহর জুড়ে মুষলধারায় বৃষ্টি নামতে পারে। ফারিস অধীর আগ্রহে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছে। এক সময় ফারিসের ধৈর্যের বাঁধ ভাঙল, তবুও বৃষ্টি এলো না। তাই ফারিস আর ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। রুমে এসে নিজের বিছানায় নিধিকে শুয়ে থাকতে দেখে প্রচুর বিরক্ত হয় ফারিস। এক প্রকার রাগ নিয়ে ফারিস নিধিকে ঘুম থেকে টেনে তুলতে গিয়ে দমে যায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নিধি। ফারিসের আর সাহস হলো না এই সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার। এদিকে ফারিসেরও প্রচুর ঘুম পাচ্ছে। সকালে উঠে আবার অফিস যেতে হবে, তাই এক প্রকার বিরক্ত হয়ে ফারিস কাউচে গিয়ে শুয়ে পড়ে। জানালার গ্রিল পেরিয়ে সকালের স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় নিধির। পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে বাহির থেকে। নিধি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। বাহিরে বের হতেই ফারুল বেগমের দেখা মেলে। নিধি ফারুল বেগমকে সালাম দিয়ে বলে, আমাকে কি করতে হবে দাদিমা? নিধির কথা শুনে ফারুল বেগম আহম্মকের মতো তার দিকে চেয়ে আছে। নিধির কথা বুঝতে পেরে ফারুল বেগম নিধিকে ধমক দিয়ে বলে, আমি কি তোমাকে কাজ করার জন্য আমার নাতবউ করে এনেছি নাকি? ফারুল বেগমের কথা শুনে নিধি সৌজন্যমূলক হাসি হেসে বলে, আমার এসবে অভ্যেস আছে দাদিমা, আমি সব কাজই করতে পারি। আমাদের বাড়িতে থাকতেও তো আমি সব কাজ করতাম। আর বাড়ির বউদের কাজই তো হলো রান্না বান্না করা, সবার যত্ন নেওয়া। নিধির কথা শুনে ফারুল বেগম মৃদু হেসে বলেন, বাড়ির বউদের দায়িত্ব যদি থাকে সবার যত্ন নেওয়ার, তাহলে তার যত্ন নিবে কে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মেয়ে, আমিও তো বাড়ির বউ। সমস্যা নেই, আমি সবার জন্য নাস্তা বানাই। বলেই নিধি রান্নাঘরে চলে যায় নাস্তা তৈরি করার জন্যে। ফারুল বেগমও হতাশ চোখে নিধির কাজ দেখছে।
সকাল 8:30 বাজে। নিধি রান্নাঘর থেকে সব খাবার এক এক করে এনে ডাইনিং টেবিলের উপর রাখে। রাহাত শিকদার আর ফারুল বেগম ডাইনিং টেবিলে এসে বসেন। নিধির চোখ শুধু ফারিসকেই খুঁজছে। অতপর অপেক্ষার ইতি টেনে কিছুক্ষণের মধ্যেই নিচে নামলো ফারিস। একদম অফিসের জন্যে তৈরি হয়েই নিচে নেমেছে ফারিস। ফারিসকে দেখে রাহাত শিকদার চোখ কপালে তুলে বলেন, এই আজকের দিনে তোমাকে অফিস যেতে হবে দাদা ভাই, লোকে কি বলবে বলো তো? রাহাত শিকদারের কথা শুনে ফারিস রুষ্ট হয়ে বলল, লোকে কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না দাদু ভাই। লোকের দয়াতে থাকছি না আমি, নিজের যোগ্যতার বলে আমি এতদূর এসে পৌঁছেছি। মানুষের কথা শুনলে তো আর এতদূর আসতে পারতাম না আমি। তাই বলে তুমি বিয়ের পরদিন অফিস যাবে? মেয়েটা কি ভাববে বলো তো? রাহাত শিকদারের কথা শেষ হতেই নিধি আগ বাড়িয়ে শুধালো, সমস্যা নেই দাদু, ওনার যেহেতু কাজ আছে সেহেতু ওনার কাজে আমার হস্তক্ষেপ না করাই উচিত। রাহাত শিকদার বুঝতে পেরেছে, এমন ভাবে মাথা দোলালো। তিনি আবারও বলেন, নাস্তা করো না দাদা ভাই। রাহাত শিকদারের কথা শুনে ফারিস খেতে বসে। নিধি সবাইকে খাবার দিয়ে এসে ফারিসের পাশে দাঁড়ায়। নিধি ফারিসের প্লেটে পরোটা দিতে যেতেই ফারিস তাকে বাধা দিয়ে বলে, এসব তেলযুক্ত খাবার আমি খাই না, তোমার জানা নেই? আর এসব খাবার কে বানিয়েছে? ফারিসের ধমক খেয়ে নিধি মিনমিন করে বলে, আমি তো কালকেই আপনার বাড়িতে এসেছি, জানবো কি করে? জানলে তো আপনার জন্য অন্য খাবার বানাতাম। ফারিস হোঁচট খেলো। সে তো ভেবেছে এই খাবার কোনো হেল্পিং হ্যান্ড বানিয়েছে, তাই এত চেঁচামেচি করেছে। এই খাবার তুমি বানিয়েছো? ফারিসের শান্ত গলায় বলা কথা শুনে নিধি স্থির নিঃশ্বাস ফেলে। জি। নিধির কথা শুনে ফারিস হাত ঘড়ি দেখে, দেরি হয়ে যাচ্ছে এমন ভাব করে সে বলে, দেরি হয়ে যাচ্ছে, বানিয়ে যখন ফেলেছো তখন তাড়াতাড়ি খাবার দাও। ফারিসের কথা শুনে নিধির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে পরম আবেশের সাথে ফারিসের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার খাওয়া শেষ করে ফারিস তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারা দিন কেটে যায় কিন্তু নিধিদের বাড়ি থেকে কেউ আসে না তাকে নিতে। নিধি ভেবেছে হয়তো তার মা সব ব্যবধান ভুলে গিয়ে হলেও তার কাছে ছুটে আসবে, কিন্তু নিধিকে ভুল প্রমাণিত করে তার বাড়ি থেকে কেউ আসে না আর। এতে নিধির একটু খারাপ লাগলেও পরক্ষণে সব খারাপ লাগাকে একপাশে রেখে ফারিসের জন্যে অপেক্ষা করতে থাকে সে। অয়নের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে নিধি তো ঠিক করে ফেলেছে আর বিয়েই করবে না। পুরো পুরুষ মানুষের উপর থেকেই তার বিশ্বাস উঠে যায়। যেখানে অয়ন নিধিকে ছাড়া কিছুই বুঝতো না, সেখানে সেই অয়নে সেই তার সাথে ব্রেকআপ করে ফেলে। এতে তো মন ভাঙারই কথা, কিন্তু ফারিসের সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে। এই একদিনেই ফারিসের জন্য নিধির মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। একেই হয়তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, যা না চাইতেও ভালোবাসায় রূপান্তর হয়। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নিধি রুম থেকে বের হয়ে সদর দরজাটা খুলে দেয়। ফারিস এসেছে। নিধি একবার ফারিসকে ভালো করে পরখ করে নেয়। মুখে রক্তিম বর্ণ ধারণ করেছে ফারিসের। মনে হচ্ছে কোনো কারণ নিয়ে অনেক রেগে আছে। নিধিকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের মেজাজ আরো খারাপ হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি সরবে? আজাইরা সময় থাকলেই মানুষের বাহিরের ব্যক্তিকে ঘরে ঢুকতে না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ফারিসের ধমক খেয়ে নিধি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। নিধি সরে যেতেই ফারিস হন হন করে রুমে চলে যায়। নিধিও ফারিসের পেছন পেছন রুমে আসে। রুমে এসেই নিধি অবাক হয়ে যায়। পুরো রুম এলোমেলো হয়ে আছে, ফারিসের দেখা কোথাও মেলে না। তাই নিধি চুপচাপ রুম গোছানো শুরু করে। ফারিস ব্যালকনি থেকে রুমে এসে আবার সব গোছগাছ দেখে নিধির দিকে তাকায়। নিধির দিকে তাকিয়ে মায়া হলেও ফারিস নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ফারিস নিধির কাছে গিয়ে তার হাত চেপে ধরে বলে, তুমি কি নাটক করছো আমাদের পরিবারের সাথে?
ফারিসের কথা শুনে নিধি তো পুরো অবাক হয়ে যায়। নিধি রেগে আঙ্গুল তুলল এবার। কি বলছেন আপনি? বিয়ে হয়েছে ধরে আপনার অত্যাচার সহ্য করছি। আমাকে কি আপনি পুতুল পেয়েছেন নাকি যে যখন তখন এসে রাগ ছাড়তে পারবেন? আমার কি মন বলতে কিছু নেই নাকি যে আমার খারাপ লাগবে না? ফারিস নিষ্পৃহ। নিধির হম্বি তম্বি তার গায়ে লাগেনি। ফারিস চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, অয়ন তোমার পুরো পরিচিত না? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? ফারিসের কথা শুনে নিধি পুরো চুপসে যায়। মুহূর্তের মধ্যে স্বর পাল্টে এলো নিধির। যেটার ভয় কালকে থেকে পাচ্ছিল সেটাই ঘটেছে অবশেষে। ফারিস আর নিধি দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নিধিকে এখনো চুপ করে থাকতে দেখে ফারিস এবার প্রচুর রেগে যায়। ফারিসকে রেগে যেতে দেখে ঘাবড়ে যায় নিধি। বিভ্রান্তিতে লুটোপুটি খেয়ে নিধি বলে, কি বলছেন আপনি? বুঝতে পারছো না কি বলেছি? ফারিসের কথা শুনে নিধি নিভু সুরে বলে, না। নিধির কথা শুনে ফারিস হুট করে নিধির এক বাহু টেনে ধরল। ফারিসের কাছে হতভম্ব হয়ে যায় নিধি। ডোন্ট আন্ডারএস্টিমেট মি নিধি, যা বলছি তার উত্তর দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিধি বুঝতে পারল ফারিস সত্যটা না জেনে তাকে আর ছাড়ছে না। নিধি নিভু নিভু সুরে বলতে শুরু করলো, আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন অয়ন আমার পিছন পিছন ঘুরতো। সারাদিন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করত। তখন বয়স আমার কতই বা ছিল। অয়নের এসব পাগলামি দেখে আর না করতে পারলাম না তাকে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি তখন। সবকিছু ঠিকই চলছিল 2 বছর। কোনোদিন মনে হয়নি ও আমাকে ছেড়ে চলে যাবে। কোনোদিন কোনো বাজে প্রস্তাবও দেয়নি আমাকে অয়ন, যার জন্যে আমি ওর প্রতি আকৃষ্ট হতে থাকি। একদিন হঠাৎ অয়ন এসে কোনো কারণ ছাড়াই আমার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আমি বুঝতেও পারিনি আমার কি দোষ ছিল যে ও আমার সাথে ঝগড়া করছে। ঝগড়ার শেষ প্রান্তে সে আমাকে বলে আমার মতো এত নিচ ফ্যামিলির মেয়েকে তার পরিবার মেনে নিবে না, তার সাথে আমি যেন আর যোগাযোগ না করি, সেও আমার সাথে আর যোগাযোগ করবে না। এসব বলে সেদিন অয়ন চলে যায়। তখন আবেগ হয়তো আমার নিয়ন্ত্রণে ছিল, তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে ছিলাম। বলেই থামে নিধি। কি হয়েছে তারপর? অর্ধেক বলে থেমে যাচ্ছ কেন? রাতে কি খাবার খাওনি নাকি? ফারিসের কথা শুনে নিধি অবাক চিত্তে ফারিসের দিকে তাকায়। শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো বলেছি। ফারিসের ব্যাকুল চিত্ত হতাশ হলো। ফারিসের চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, আমি সবকিছুই জানি মেয়ে, আমার কাছে সব সত্যি বলো, আমি কিছু বলবো না তোমাকে। নিধি এবার একটু রেগে যায়, কিছুটা চেঁচিয়ে বলে, কি আজব, সবকিছুই তো বলেছি, আমি আপনার থেকে কি লুকাবো আর? নিধির কথা শুনে ফারিস সজোরে নিধির গালে থাপ্পড় দিয়ে বলে, অয়নের সাথে রাত কাটাসনি তুই? কি মনে করেছিস তুই আমি কিছু জানতে পারবো না? আমাকে কি তোর এতই বোকা মনে হয়? নিধি বিস্ময়বহ। সে কল্পনাও করেনি ফারিস তাকে চড় মারবে, তাও আবার ভুল কিছু শুনে। নিধির আর কিছু জানার আগ্রহ রইল না। টলবল পায়ে হেঁটে নিধি ব্যালকনিতে চলে যায়। নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছে চারিদিকে, কোনো সারা শব্দ নেই কোথাও। বাহিরের দমকা হাওয়ায় চুল উঠছে নিধির। আকাশে মেঘেরা পাল্লা দিয়ে চলছে। বিষাদের নিবিড়তা যখন চারিদিকে জুড়ে, আচমকা পাশ হতে কেউ একজন নিধির চোখের পানি মুছে দিয়ে বলে, মিথ্যে বলা আমার একদম পছন্দ না মেয়ে, সত্যটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তাই তো আমি এসেই তোমাকে জিজ্ঞেস করেছি সব। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফিরে তাকায়। নিধি অবলীলায় বলল, আমি প্রথমেই বলেছি অয়ন আমাকে কখনো কোনো বাজে প্রস্তাব দেয়নি। সেখানে আমরা কিভাবে রাত কাটাবো? আপনার কি আমাকে এতই খারাপ মনে হয়? এসব আমাকে কে বলেছে? নিরুত্তর ফারিস নিষ্পলক চেয়ে থাকে। কিছুক্ষণ আগে করা কাজের জন্য ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে সে। অফিসে যাওয়ার পরই অয়নের বয়ান শুরু হলো। নিধি তাকে ঠকিয়েছে, নিধির সাথে তার ঘনিষ্ঠ সময় কেটেছে, আরো কত কি। এসব শুনেই ফারিস আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। বাহিরের কাউকে নিয়ে এসব বললে ফারিস হয়তো চুপ করে থাকতো, কিন্তু তার ব্যক্তিগত জীবনের সাথে জুড়ে থাকা মানবীকে নিয়ে এসব বলাতে
ফারিস চুপ করে থাকতে পারেনি। অয়নের সাথে তো এসব নিয়ে রাগারাগি হয়েছেই, আবার বাসায় এসে নিধির কাছ থেকে সত্যটা জানতে চাই সে। তখন অয়নের রাগ সব নিধির উপরেই ওঠায় ফারিস। ফারিসকে চুপ করে থাকতে দেখে নিধি বলে, খাবার দিচ্ছি, খেতে আসেন। নিধির কথা শুনে এক মুহূর্তের জন্য নিধির উপর থেকে সব বিরক্তি দূর হয়ে যায় ফারিসের। একটু আগে কি খারাপ ব্যবহারটা না করেছে সে নিধির সাথে, অথচ কি সুন্দর নিধি সবকিছু ভুলে এখন তাকে খেতে ডাকছে। নিধি ডাইনিং টেবিলের উপর খাবার এনে রাখে। ফারিস এসে চেয়ার টেনে বসে। নিধি ফারিসকে সযত্নে খাবার বেড়ে দেয়। খাবার বেড়ে দিয়ে নিধি রুমের দিকে পা বাড়ায়। নিধি, ফারিসের মুখে নিজের নাম শুনে চকিতে পেছন ফিরল নিধি। অবাক হয়ে বলল, কিছু লাগবে? খেতে আসো। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিস কি করে জানলো সে খাবার খায়নি? নিধির কল্পনার মধ্যে এক বালতি জল ঢেলে দিয়ে ফারিস নিধিকে ধমক দিয়ে বলল, খেতে ডেকেছি, শুনছো না? সবকিছু নিয়ে তোমার উপর এত চেঁচামেচি করতে হয় কেন আমাকে? সোজা কথা হজম হয় না তোমার? ফারিসের ধমক খেয়ে চুপসে যায় নিধি। নিধি মিনমিন করে বলে, সারাদিন আপনার ধমক খেয়েই তো পেট ভরে যায়, খাবার খাবার আর কি প্রয়োজন? কিছু বলেছো? না না, কি বলবো আমি কি কিছু বলতে পারি নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে চোখ পাকিয়ে তাকায়। তা দেখে নিধি তাড়াতাড়ি এসে চেয়ার টেনে ফারিসের পাশে বসে পড়ে। অয়ন তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি তাকে আটকাতে চাওনি কেন? ফারিসের কথা শুনে থমকে যায় নিধি। মানুষ নাকি তার বউয়ের কাছ থেকে প্রাক্তনকে না আটকানোর গল্প শুনতে চায়। কি অদ্ভুত বর তার! কথায় আছে না, ভাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা প্রিয় জিনিসও হারিয়ে যায়, তেমন আর কি। ফারিস বুক ভাঙা শ্বাস ফেলল। নিধির কথাটা কঠিন হলেও সত্য, যেটার বাস্তব প্রমাণ সে নিজেই। অয়নকে এখনো ভালোবাসো? জীবন কেউই আমাকে আমার মতো করে বোঝেনি, কি হবে আর মিছে মায়ায় জড়িয়ে থাকার। নিধির কথা বলার ধরনে থতমত খেয়ে যায় ফারিস। সে বুঝতে পেরেছে নিধি কথাটা তাকেই ইঙ্গিত করে বলেছে, তাই কথা ঘোরানোর জন্যে বলে, এসব তুমি রান্না করেছো? হ্যাঁ। ও, তাই তো বলি, এত বাজে খাবার তো বাড়ির কেউ বানাবে না। ফারিসের কথা শুনে নিধি হতবিহ্বল হয়ে যায়। সবাই তার রান্নার অনেক প্রশংসা করে, সেখানে ফারিস একথা বলেছে। রান্না মজা হয়নি তো খাচ্ছেন কেন? নিধির কথা শুনে ফারিস খাওয়া থামিয়ে দিয়ে বলে, ক্ষুধা লেগেছে, খাবো না। ফারিসের কথা শুনে নিধি আর কিছু বলে না। ফারিস খাবার খেতে খেতেই বলে, শোনো মেয়ে, আমার বাড়িতে তুমি আমার বউ হয়ে এসেছো, তোমার সাথে আমারও মান সম্মান জুড়ে আছে। তোমার জন্য সেটা যেন নষ্ট না হয় বলে দিলাম। অয়নের থেকে 10 হাত দূরে থাকবে। তোমাকে ওর কাছাকাছি দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। শুধু কি আপনার সম্মান নষ্ট হবে বলে ওর থেকে দূরে থাকতে বলেছেন, নাকি জেলাস? নিধি মাঝপথে থামিয়ে দিয়ে ফারিস চোখ রাঙিয়ে বলে, যা বলেছি তাই করবে, তর্ক করো না মেয়ে। ফারিসের কথা শুনে মন খারাপ হয়ে যায় নিধির। আপনি একটু আগে যে নরম কণ্ঠে কথা বলেছেন, আপনাকে তাতেই মানায়, এত কঠোর মানুষ হওয়া আপনাকে মানায় না। নিধির কথা শুনে ফারিস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কেউ আর এমনি এমনি কঠোর হয়ে যায় না, তীব্র আঘাত পেতে পেতে একসময় মনটা পাথরে পরিণত হয়। বলেই ফারিস হাত ধুয়ে রুমে চলে যায়। আর নিধি বসে বসে ফারিসের বলে যাওয়া কথাটার কারণ খুঁজছে। দুশ্চিন্তায় প্রবল পীড়ায় পিষ্ট হয়ে আছে নিধির অবুঝ বোন। অয়ন যে তার সংসারে ঝামেলা তৈরি করার জন্য এসব করছে, সেটা বুঝতে আর বাকি রইল না নিধির। এখনো ঘুমাচ্ছ না কেন? আমাদের বাড়িতে আবার চোর আসে না যে তোমাকে রাত জেগে পাহারা দিতে হবে? তরাক করে বাপাসটাই ইতস্তত নজরে তাকালো নিধি। ফারিসকে তার পাশে দেখে কিছুটা অবাক হয় সে। নিধি ফারিসের কথাকে তোয়াক্কা না করে মুখ ফিরিয়ে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলে, আপনি জেগে আছেন কেন? নিধির পাল্টা প্রশ্ন শুনে ফারিস নিধির দিকে অবাক চোখে চেয়ে বলে, দিন দিন তুমি মুখে মুখে অনেক তর্ক করছো। তুমি কি ইচ্ছে করে আমার মধ্যে থাকা হিংস্র রূপটাকে জাগিয়ে তুলতে চাও নাকি? আমি তো তোমার সাথে শান্তভাবে কথা বলতে চাই। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বলে, আপনি শান্তভাবে কথা বলেনি বা কখন? যখনই কথা বলেন মনে হয় পাশের বাসায় ঝগড়া লেগেছে।
এত জোরে জোরে হম্বিতম্বি করেন আপনি? নিধির কথা শুনে ফারিস হাসবে নাকি রাগ করবে বুঝতে পারল না। সে নাকি শান্তভাবে কথা বলতে পারে না। ফারিস রুষ্ট হয়ে বলল, আমার সাথে ভালোভাবে চলবে তো ভালো ব্যবহার পাবে, বাঁকাভাবে চলতে গেলে এর পরিণাম খুব খারাপ হবে বলে দিলাম। তোমার সাথে ভালোভাবে কথা বলেছি বলে ভেবো না তোমার সব ভুল আমি ফুল ভেবে ক্ষমা করে দিব। ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সবাই শুধু আমার উপরে অকারণেই চেঁচামেচি করে, কেউ আমাকে বুঝতে চেষ্টা করে না। আমাকে বুঝতো শুধু অয়নই। কখন আমার মন খারাপ, কি করলে আমার মন ভালো হবে, সব দিকে খেয়াল রাখতো সে। আফসোস। নিধির পুরো কথা শেষ হওয়ার আগেই ফারিস হুঙ্কার দিয়ে বলে, বাহিরের লোকের কথা আমাকে বলো না। আমি আর 10 জন ছেড়ে যাওয়া মানুষের মতো আলগাতরত দেখাতে পারবো না। নেক্সট টাইম যদি ওই ছেলের কথা তোমার মুখে শুনি আমি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিধি, আমাকে রাগিয়ে দিও না তুমি। অয়ন যখন তোমাকে এতই ভালোবাসতো, কেয়ার করতো, তাহলে ছেড়ে গিয়েছে কেন? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিজের কথার জালে নিজেই জড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে নিধি নিভুষ সুরে বলে, সবকিছু সবার ভাগ্যে থাকে না, বাদ দিন। কোথায় ঘুমাবো? কালকে নাকি আপনি আমার জন্য ঘুমাতে পারেননি। আমি কি অন্য রুমে কি ঘুমাবো? বিয়ে করেছি কি অন্য রুমে ঘুমানোর জন্য নাকি? এত বড় একটা বিছানা রয়েছে রুমে, দুজন দুই পাশে ঘুমালেই হবে, মাঝখানে কোলবালিশ দিয়ে দিব। নিধি বিস্মিত হয়ে বলল, আপনি মানুষ একজন, কিন্তু এত রকমের কথা কিভাবে বলেন এক মুখে? আমি আপনাকে যত দেখছি ততই যেন নতুন করে চিনছি। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি। সবাই শুধু তার বাহিরের রাগারাগি টুকুই দেখেছে। ভিতরে যে তার একটা কোমল প্রাণ রয়েছে সেটা কেউই বুঝতে চেষ্টা করে না। এটা ভেবেই আফসোস ফারিসের। সে খুব করে একটু সুখে থাকতে চায়, পুরনো সবকিছু ভুলে মুভ অন করতে চায়, কিন্তু কেউ তাকে বুঝতে চেষ্টা করে না সে আসলে কি চায়। তর্ক করো না মেয়ে, যা বলেছি তাই করো। ফারিসের কথা শুনে নিধি আর দাঁড়িয়ে থাকে না ব্যালকনিতে। সে রুমে এসে বিছানায় দুই পাশে সমান জায়গা রেখে কোলবালিশ মাঝখানে দিয়ে দেয়। ফারিস রুমে এসে অবাক হয়ে যায়। ফারিস একটা লম্বা শ্বাস নিয়ে বলল, কত ডিস্টেন্স মেনটেন করে বিছানা তৈরি করেছে এই মেয়ে? নিধি কিছু বলে না ফারিসের কথা শুনে। অপরিবর্তিত কঠোর মুখাবয়ব দেখে ভয় পেয়ে যায় সে। চোখ বুজে লম্বিত শ্বাস ফেলল নিধি। মাঝে মাঝে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনকে কোথায় নিয়ে যায় মানুষের। এই যে ফারিসের আগে আরো পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, অথচ সেসব পাত্রপক্ষকে বিনা কারণে নাকচ করে দিয়েছে। ফারিসের বেলায় নিধি আর কোনো অজুহাত দিতে পারেনি। তার মা এক প্রকার জোর করে বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে ফারিসের পরিবারের সাথে। ভাবনার জগতে হারিয়ে গেছে ভাবনা কুমারী। ফারিসের কথা শুনে হুঁশ ফেরে নিধির। ফারিসের খোঁচা দিয়ে কথা শুনে মাঝে মধ্যে হেসে ফেলে সে। হয়েছে, এবার লাইটটা একটু অফ করে দাও, একটু ঘুমাই। অনেক দিন শান্তিতে ঘুমাতে পারি না। বলেই ফারিস বিছানায় গা এলিয়ে দেয়। নিধিও বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে। সকালের স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভাঙে নিধির। সে উঠে ফ্রেশ হয়ে রান্না করে যায় সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্যে। ব্রেকফাস্ট তৈরি করে নিধি এক এক করে সব ডাইনিং টেবিলের উপর এনে সাজিয়ে রাখে। হঠাৎ নিধির নজরে আসে সোফায় বসে থাকা অয়নের দিকে। অয়নকে দেখে নিধি কিছুটা ভয় পায়। না জানি আবার কি গন্ডগোল করতে এসেছে অয়ন। নিধিকে অবাক করে দিয়ে অয়ন তার দিকে এগিয়ে আসে। নিধি ঘাবড়ে গেল। অয়ন ভ্রু উঁচিয়ে বলল, এত ভয় পাওয়ার কি আছে জানাবান? আমি তো তোমার সেই ভালোবাসা হয়নি নাকি? এত ভয় পেলে চলবে? নিধি আগের চেয়েও ইতস্তত। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে। দেখুন, আপনি এখানে কোনো ঝামেলা করবেন না। আপনি আমাকে ছেড়ে গিয়েছেন, আমি আপনাকে বাধা দিইনি। আপনি আপনার মতো সুখে থেকেছেন। এখন আমাকে একটু ভালো থাকতে দিন প্লিজ। রিধির কথা শুনে অয়ন হো হো করে হাসতে হাসতে বলে, তুমি থেকে এখন আপনি হয়ে গেলাম আমি? ভয়ে নিধির চোখ ছলছল করে উঠল। কে না কে দেখে ফেলে সেই ভয়ে। ফারিস দেখলে তো তার আর রক্ষে নেই। আরে অয়ন যে, কখন এসছো তুমি? হঠাৎ রাহাত শিকদারের কথা শুনে ভড়কে যায় নিধি। পরক্ষণে বুঝতে পারল পরিস্থিতি স্বাভাবিকই আছে। নিধি যেন হাঁপ ছেড়ে বাঁচল। অফিসের একটা কাজ ছিল দাদু, ফারিসের সাথে একসাথে বেরিয়ে যাবো সেজন্য এসেছি।
আচ্ছা, এসছে যখন নাস্তা করে যাও। নিধি, সবাইকে খাবার দাও। রাহাত শিকদার আর অয়ন গিয়ে চেয়ার টেনে বসেন। এর মধ্যে ফারুল বেগমও চলে আসেন। নিধি সবাইকে খাবার বেড়ে দিয়ে অয়নের পাশে যায় তাকে খাবার বেড়ে দিতে। খাবার দেওয়া শেষ করে নিধি চলে যেতেই অয়ন তার পা বাড়িয়ে দেয় নিধির দিকে। নিধি সেটা খেয়াল না করেই হেঁটে যেতে নিতেই পড়ে যেতে নেয়। আচমকা একজোড়া হাত এসে নিধিকে আগলে নেয়। ভয়ে নিধির চোখ বন্ধ করে ফেলে। নিজেকে কারো বাহু বন্ধনে আবদ্ধ দেখে চোখ মেলে ফারিসকে দেখে ভড়কে যায় সে। এদিকে ফারিস এসে নিধিকে ধরে ফেলাতে অয়ন রক্তিম চোখে তাকিয়ে তাদের দেখছে। নিজের করা বোকামির জন্যে নিজেরই আফসোস হচ্ছে তার। সে তো চেয়েছে নিধিকে ফারিসের কাছ থেকে দূরে সরাতে। তার ফাঁদ উল্টো ঘুরে নিধি আর ফারিস আরো কাছাকাছি চলে এসেছে। আরে নিধি, দেখে চলবে তো, তোমার কোথাও লাগেনি তো? অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে শান্ত গলায় কথাটা বলে ফারিস। এদিকে ফারিসের এত শান্তশিষ্ট আচরণ নিধি যেন ঠিক হজম করতে পারল না। ফারিস সেসবে পাত্তা না দিয়ে নিধিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। ফারিস নিজেও নিধির পাশের চেয়ার টেনে বসে। ফারিস যত্ন সহকারে নিধির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, খাবার খেয়ে ঔষধ খেয়ে নিও ব্যথার। ফারিসের একের পর এক চমক যেন নিতেই পারছে না নিধি। একটু অন্যমনস্ক হয়েই ফারিসের কথায় সায় মেলায় সে। অয়ন, তোর কোনো কাজ আছে নাকি রে? ফারিসের কথা শুনে হুঁশ আসে অয়নের। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অয়ন বলে, অফিসের একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। অফিস যাবি না তুই? না রে, আজকে আর অফিসে যাব না। তোর ভাবিকে নিয়ে একটু বাইরে বের হব, কিছু কেনাকাটা করার ছিল। আর আমি না তোকে বলেছি আমার কাজের ব্যাপারে তুই আর কোনো কষ্ট না করতে? আমি আমার অফিসে অনেক কর্মচারী রেখেছি, তোর তো আর এক্সট্রা কষ্ট করার দরকার নেই নাকি? ফারিসের কথা শুনে হেঁচকে উঠে যায় নিধির। ফারিস তাড়াতাড়ি পানি ঢেলে নিধির মুখের সামনে ধরে। নিধি পানির গ্লাস নিয়ে ডকডক করে পানি পান করে। ফারিস নিধিকে আলতো ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি একটু সাবধানে থাকবে, কেন যে তুমি আমার কথা শোনো না কে জানে। ফারিসের হঠাৎ এত পরিবর্তন দেখে নিধি সহ ফারিসের দাদা দাদিও হতভম্ব হয়ে যায়। শুধু অয়নই চলছে ফারিস আর নিধির কথাবার্তা শুনে। রাহাত সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছেন। তিনি নিধিকে উদ্দেশ্য করে বলেন, ফারিস ডেকেছে, তাড়াতাড়ি যাও, নয়তো আবারও রেগে যাবে। ফাহাদের কথা শুনে নিধি তার হাতের কাজ শেষ করে রুমে আসে। রুমে এসে নিধি পুরো অবাক হয়ে যায়। ফারিস একদম রেডি হয়ে বসে আছে। অফিসে যাবেন? নিধির কথা শুনে ফারিস ভ্রু উঁচিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ, আমি তো অফিসে পাঞ্জাবি পরে যাই, স্টুপিড কথাকার। ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিধি কণ্ঠ শৃঙ্গে তুলে বলে, এভাবে বলার কি আছে? ফারিস ছোট্ট শ্বাস ফেলল। খাবার টেবিলে বলেছি না শপিংয়ে যাব, এখনো রেডি হওনি কেন? নিধির মাথার উপর দিয়ে কত হচ্ছে সব। কিছুই বুঝতে না পেরে নিধি ফারিসের দিকে তাকিয়ে আছে। যে ছেলে বিয়ের দিনও মিটিং মিস দেয় না, সেই ছেলে নাকি অফিসে না গিয়ে তাকে নিয়ে শপিং এ যাবে। নিধির মনের অবস্থা বুঝতে পেরে ফারিস বিস্তর শ্বাস ছেড়ে বলল, অয়নকে কোনো প্রকার সাইড দেওয়া যাবে না। ওর মনে কি চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ওকে যেহেতু বলে ফেলেছি আজকে তোমাকে নিয়ে বেরোবো, তাই আর দেরি করো না, রেডি হও। নিধি চুপ করে রইল। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস মেইয়ে গেল ফের। গলায় গম্ভীরতা বজায় রেখে ফারিস বলল, যা বলছি তাই করো মেয়ে, আমার আর সহ্য হচ্ছে না তোমার ঘাটতারামিগুলো। আমি যেসব পছন্দ করি না তুমি সেসবই করছো। তুমি কেন সকালে অয়নকে খাবার দিতে গিয়েছো? আমাকে রাগিয়ে দিও না, পুরনো ভুলগুলো কিন্তু আমি ভুলিনি। ফারিসের কথার অন্তর্জাল থেকে বাঁচতে নিধি তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। ফারিস আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে গিয়ে বসে। মিনিট 15 মধ্যেই নিধি বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। ফারিস নিধির দিকে চোখ তুলে তাকায়। পার্পেল কালারের একটা কুর্তি পরেছে নিধি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোলা। এতেই মারাত্মক সুন্দর লাগছে নিধিকে। এই প্রথম ফারিস নিধির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিধিকে দেখে নিজের অজান্তেই ফারিসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে।
হাসছেন কেন? নিধির কথা শুনে হোশ ফেরে ফারিসের। সে গাড়ি থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। নিধি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। নিধি গাড়িতে উঠতেই ফারিস গাড়ি স্টার্ট দেয়। মাঝ রাস্তায় ফারিসকে হঠাৎ গাড়ি থামাতে দেখে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। নিধিকে কিছু না বলেই ফারিস গাড়ি থেকে বের হয়ে একটা দোকানে ঢোকে। নিধি অসহায় দৃষ্টিতে ফারিসের যাওয়ার পানে চেয়ে আছে। এই লোক কখন কি করে বোঝাই মুশকিল। 2 মিনিটের মধ্যেই ফারিস আবার গাড়িতে এসে বসে। নিধির দিকে ফারিস একটা মাস্ক বাড়িয়ে দিয়ে বলে, মাস্কটা পরে নাও। নিধি ভ্রু উঁচিয়ে বলল, কি দরকার মাস্ক পরার? মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে আসে। নিধির কথা শুনে ফারিস চটে বলল, মাস্ক পরতে বলেছি মানে তুমি পরবে। নিধি গাল ফুলিয়ে ফারিসের হাত থেকে মাস্কটা নেয়। নিধিকে গাল ফুলিয়ে থাকতে দেখে ফারিস খুব ধীর স্থির হয়ে বলল, অয়নও যাচ্ছে আমাদের সাথে, তাছাড়া বাইরে কত মানুষ থাকবে। ফারিসের কথা শুনে কিছু বলল না নিধি। সে নীরব দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। অয়নের সাথে একদম কথা বলবে না তুমি। নিধি সন্তর্পণে মাথা নাড়ালো। সে মহা চিন্তিত কণ্ঠে বলল, অয়নকে সাথে নেওয়ার কি খুব দরকার ছিল? নিধির কথা শুনে বিরক্ত হয় ফারিস। আমি কি করব না করব সেটা কি তোমার থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। তার আর কোনো কথা বলার সাহস হয় না। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস রুষ্ট সুরে বলল, অয়ন আমার জানের দোস্ত, তাকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি, আমরা কতটা সুখে আছি। সেটা দেখে অয়নের থেকে খুশি কেউ হবে না, আমি শিওর। বলেই বাঁকা হাসে ফারিস। নিধি ফারিসের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব করা কি খুব বেশি দরকার? পুরনো ক্ষতকে জাগিয়ে তুলতে চান আপনি? ফারিস দৃঢ় কণ্ঠে বলল, আমি তো শান্তভাবেই সবার সাথে চলতে চেয়েছি, অয়নই তো আমাকে রাগিয়ে দিয়েছে। আমি তো প্রথমে ওর সাথে এসব করতে চাইনি। অয়ন বুঝে গেছে আমাদের সম্পর্কটা আর 10টা সাধারণ দম্পতির মতো না, তাই তো আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে সে। এখন তাকে বোঝাতে হবে তো আমাদের সম্পর্কটা একদম স্বাভাবিক আছে। তাছাড়া অয়ন নিজে থেকেই তো আমাদের সাথে যেতে চেয়েছিল। ফারিসের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিধি। সে বিরস মুখে বলল, সবকিছু যখন এতই বোঝেন তাহলে নাটক না করে আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিলেই তো হয়। নিধির কথা শুনে ফারিস জোরে গাড়ি ব্রেক কষে। ফারিস বিস্তর শ্বাস ছেড়ে বলল, বুঝবে না তুমি। বলেই ফারিস গাড়ি থেকে নেমে নিধিকেও নামতে বলে। নিধি বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পড়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে অয়নের আগমন ঘটল। নিধিকে দেখেই অয়ন হাত বাড়িয়ে বলল, হাই। নিধি হাত বাড়িয়ে দিতেই ফারিস তার দিকে তাকায়। ফলে নিধি আবার হাত গুটিয়ে নেয়। নিধির কাছে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, তবুও সে মুখে হাসি বজায় রেখে বলল, কেমন আছেন ভাবি? নিধি একটু চুপ থেকে বলল, ভালো আছি। অয়নের ঢলে পড়া ভাব দেখে ফারিসের মেজাজ সপ্তম আকাশে পৌঁছে যায়। ফারিস নিধির এক বাহু জড়িয়ে ধরে বলে, চলো যাই, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। ফারিসের কাজে মনে মনে অয়ন প্রচুর বিরক্ত হয়, তবুও সেটা প্রকাশ না করে ফারিস আর নিধির সাথে তাল মিলিয়ে মলের ভিতরে যায়। নিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা 3 পিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অয়ন নিধির থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তা দেখে ফারিস নিধির পাশে এসে বলল, এখান থেকে চলো নিধি, তুমি বরং শাড়ি দেখো। অয়ন ফারিসকে বাধা দিয়ে বলল, আরে থাক না, ভাবিকে কিন্তু 3 পিসই দারুণ মানায়। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রুকুচকে তাকায়। পরিস্থিতি বেগতিক দেখে অয়ন মিনমিন করে বলে, আমি বরং আমার জন্য কিছু দেখি। বলেই অয়ন চলে যায়। অয়ন যেতেই নিধি ফারিসের উপর রেগে গিয়ে বলে, আপনারা কি আমাকে খেলনা পেয়েছেন নাকি? মন থেকে তো কিছুই করছেন না। এই নাটকটার কতদূর এগিয়ে নিয়ে যাবেন আপনি? আর কতক্ষণ আমাকে এসব নাটকে সাই মিলিয়ে চলতে হবে? নিধির কথা শুনে ফারিস হেসে নিধির কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমার উপর রেগে আছো তাই বলে এখানে রাগারাগি করবে নাকি সুইটার? ফারিসের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে যায় নিধি। কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। নিধিকে আরেকটু অবাক করে দিয়ে ফারিস তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, গলা উঁচিয়ে কথা বলবে না আমার সাথে। পরিণাম
ভালো হবে না বলে দিলাম। ফারিসের শান্ত গলায় দেওয়া ধমক খেয়ে নিধি চুপসে যায়। মনে মনে ফারিসকে হাজারো বকাঝকা দিতে থাকে সে। এদিকে ফারিস আর নিধিকে এত কাছাকাছি দেখে রাগে দেওয়ালে একটা ঘুষি মারে অয়ন। সে ফারিস আর নিধির থেকে কিছুটা আড়ালে লুকিয়ে তাদের দেখছিল। এক সপ্তাহ পর মেঘ কালো আকাশের ভাবমূর্তি পাল্টে যেতে দেখে কিছুটা মন খারাপ হয়ে যায় নিধির। সে বিষণ্ণ মুখে ছাদ থেকে রুমে ফিরে আসে। রুমে আসতেই তার ডাক পড়ে। ফারুল বেগম নিধিকে তার রুমে ডেকেছে। তাই নিধি আর দেরি না করে ফারুল বেগমের রুমের দিকে যায়। ফারুল বেগমের রুমের সামনে এসে নিধি দরজায় টোকা দেয়। ফারুল বেগম এসে রুমের দরজা খুলে দিয়ে নিধিকে ইশারায় ভিতরে প্রবেশ করতে বলে। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে প্রবেশ করে। পরিবেশটা বেশ থমথমে। ফারিসের সাথে তোমার সবকিছু ঠিক আছে তো? আচমকা এমন প্রশ্ন শুনে অবাক হয় নিধি। নিজেকে কিছুটা প্রস্তুত করে নিধি বলে, ঠিকই তো থাকার কথা। যদি ঠিক না থাকে তাহলে? ফারুল বেগমের সন্দিহান কণ্ঠ শুনে নিধি তথস্থ হয়ে যায়। আপনার নাতিকে জিজ্ঞেস করুন না সবকিছু ঠিক আছে কিনা। আমার তরফ থেকে তো সবকিছু ঠিকই আছে। নিধির কথা শুনে ফারুল বেগম ক্লান্ত ভঙ্গিতে নিধির দিকে তাকিয়ে বলল, আমি না পারছি না আর এসব নিতে। আমি কি পাপ করেছি তোমাদের বিয়ে দিয়ে? আমার ফারিসের একজন সঙ্গী হবে ভেবেই আমি তোমার সাথে ওর বিয়ে দিয়েছি। এখন তো মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি। ফারুল বেগমের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসে নিধি। যে জায়গায় আমার পরিবার আমার সাথে শত শত অন্যায় করেও তাদের খারাপ লাগেনি, সে জায়গায় আপনাদের খারাপ লাগছে কেন? আপনারা তো অন্যায় কিছু করেননি। ফারুল বেগম প্রলম্বিত শ্বাস ফেলল। নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বলেন, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ফারিস যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার জীবনটা একদম ভরপুর হয়ে যাবে সুখে। আমার ফারিসটা যাকে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসে, কখনো ছেড়ে যায় না। বাকিটা আমি দেখে নিব, তুমি বরং এখন যাও, ফারিস আসার সময় হয়ে গেছে। ফারুল বেগমের সাথে সাই মিলিয়ে নিধি রুমে চলে আসে। রুমে এসে তো নিধি একদম হতভম্ব হয়ে যায়। ফারিস অলরেডি চলে এসেছে। সে অফিসের ড্রেস চেঞ্জ না করেই শুয়ে আছে। তা দেখে নিধি গুটিসুটি পায়ে হেঁটে ফারিসের পাশে গিয়ে বসে। কি হয়েছে আপনার? নিধির প্রশ্নের উত্তর দেয় না ফারিস। সে চুপচাপ দুহাতে মাথা চেপে শুয়ে আছে। নিধি কাঁপা কাঁপা হাতে ফারিসের কপাল স্পর্শ করে চমকে যায়। জ্বরে ফারিসের গা পুড়ে যাচ্ছে। লাইটটা অফ করো নিধি, চোখগুলো জ্বালা করছে প্রচুর, মাথাও ব্যথা করছে। ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠল। কি কারণে সেটা সে বুঝতে পারল না। এত গম্ভীর কণ্ঠে কথা বলা মানুষটা যখন নরম গলায় কথা বলে তখন তো আশ্চর্য লাগবেই। নিধি আর দেরি না করে উঠে রুমের লাইটটা অফ করে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নিধি জলপট্টি দেওয়ার জন্যে পানি নিয়ে আসে। নিস্তব্ধ রাতে ব্যথিত হয়ে ফারিসের শিউরে বসে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে নিধি। জলপট্টি দেওয়া শেষ করে নিধি রুম থেকে বের হয়ে ফারিসের জন্য খাবার নিয়ে আসে। নিধি ফারিসকে ডেকে উঠতে বলে, কিন্তু ফারিসের যেন উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিধি অনেক কষ্ট করে ফারিসকে বালিশের সাথে হেলান দিয়ে বসায়। নিধি ফারিসের সামনে খাবার রেখে বলে, খাবারটা খেয়ে নিন, ঔষধ খেতে হবে। নিধির কথা শুনে ফিটফিট করে ফারিস তার দিকে তাকায়। ফারিস মুখ অন্যদিকে ফিরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খেতে ভালো লাগছে না আমার। ফারিসের কথা শুনে যেন মহা ঝামেলায় পড়ল নিধি। সে আর 7-5 না ভেবে নিজেই ফারিসকে জোর করে অল্প একটু খাবার খাইয়ে দেয়। তারপর ফারিসের রুমে অনেক খোঁজাখুঁজির পরে জ্বরের ঔষধ পায় নিধি। ফারিসকে অনেক জোরাজুরির পরেও ঔষধ খাওয়াতে ব্যর্থ হয় নিধি। এসি অফ করো নিধি, ঠান্ডা লাগছে। আর তুমি এখনো লাইট অন করে রেখেছো, বলেছি তো মাথা ব্যথা করছে। ফারিসের মৃদু কণ্ঠে ধমক খেয়ে চুপসে যায় নিধি। সে বিড়বিড় করে বলে, অসুস্থ তারপরেও তার রাগারাগি যাবে না বাপরে। বলেই নিধি উঠে লাইট আর এসি অফ করে দেয়। ব্ল্যাঙ্কেট বের করে ফারিসের গায়ে জড়িয়ে দেয় নিধি। তারপর ফারিসের পাশে বসে নিধি বলে, মাথা টিপে দিই, ভালো লাগবে। নিধির কথা শুনে চমকে চোখ মেলে তাকালো ফারিস। এত অস্থির হতে হবে না তোমাকে, কিছুক্ষণ পরেই সব রোগ হাওয়া হয়ে যাবে।
এমনিতে কোনো কিছুই আমার কাছে চিরস্থায়ী থাকে না। ফারিসের কথা শুনল না নিধি। সে আলতো হাতে ফারিসের মাথা টিপে দিতে থাকে। রাত প্রায় 3টে বাজে। নিধি ফারিসের পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। হঠাৎ ফারিসের মৃদু আর্তনাদ শুনে ঘুম ভেঙে যায় নিধির। আবার জ্বর এসেছে ফারিসের। নিধি এবার বেশ চিন্তায় পড়ে যায়। এত রাতে কি ফারুল বেগমকে ডাকা ঠিক হবে? শেষে নিধি আর কোনো উপায় না পেয়ে জ্বরের ঔষধ এনে পানির গ্লাস এগিয়ে দেয় ফারিসের দিকে। কিন্তু ফারিস চোখ খোলে না। ফারিস নিধির হাত চেপে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না কখনো, আমার একা থাকতে খুব কষ্ট হয় জানো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত সেটাই সে খুঁজে পাচ্ছে না। অতঃপর নিধি ফারিসের এক হাত জড়িয়ে ধরে বলে, যাব না। নিধির এই একটা কথা শুনেই যেন স্বস্তি পেল ফারিস। আবারও নিশ্চিন্তে ঘুমের জগতে পাড়ি জমালো ফারিস। স্নিগ্ধ সকাল বেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ফারিসের। চোখ মেলে চারিপাশে ভালো করে তাকাতেই সে নিধিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ফারিস নিধিকে ছেড়ে উঠে বসতে নিতেই তার মাথাটা ভার হয়ে আসে। বাধ্য হয়ে সে আবারও শুয়ে পড়ে। নিধি ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফারিসের খাবার রুমে নিয়ে আসে নিধি। রুমে এসে দেখে ফারিস এখনো ঘুমোচ্ছে। বিছানার পাশে টি টেবিলের উপর খাবার রেখে নিধি চলে যেতে নিতেই ফারিস তার হাত ধরে ফেলে। ফারিসের কাজে সে তো পুরো হতভম্ব হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, জ্বরের কবলে পড়ে এই লোক পাগল হয়ে গেছে নাকি? দুর্ভাগ্যবশত নিধির কথাটা ফারিস শুনে ফেলে। ফারিস শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, পাগল বলেছ আমাকে? কোন দিক দিয়ে পাগল মনে হয় আমাকে? ফারিসের কথার জবাব দেয় না নিধি। সে ফারিসের কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। এখনো পুরোপুরি জ্বর কমেনি ফারিসের। তাই নিধি ফারিসকে আদেশের সুরে বলে, ফ্রেশ হয়ে এসে নাস্তা করুন, ঔষধ খেতে হবে। আর হুট করে কিভাবে আপনার জ্বর এসেছে? সারাদিন কাজ করে নিজের একটু যত্নও তো নেন না। নিধির কথা শুনে ফারিস মিনমিন করে বলে, যত্ন নেওয়ার জন্য তো একজন আছেই। কি বলেছেন? নিধির কথার জবাব না দিয়ে ফারিস বিছানা থেকে নামতে নিতেই পড়ে যায়। নিধি ফারিসকে ধরে ফেলে, আপনার হম্বিতম্বি আর যাবে না কোনোদিন। আরে ভাই, জ্বরের কারণে দুর্বল হয়ে আছে আপনার শরীর, সাবধানে চলবেন তো। নিধির কথাকে কানে না নিয়ে ফারিস ফ্রেশ হতে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এসে বিছানায় আরাম করে বসে নিধিকে বলে, খাবার দাও। নিধি খাবারের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, খাবার তো এনেই রেখেছি, খেয়ে নেন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে বলে, একজন অসুস্থ মানুষ কি তার নিজের হাতে খাবার খেতে পারে? এটুকু কমন সেন্সও নেই তোমার? এখন যে আমাকে খাইয়ে দেওয়া উচিত তোমার, সেটাও বলে দিতে হবে? ফারিসের কথা শুনে নিধি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। এ কোন ফারিসকে দেখছে সে? আকাশ থেকে ঘোলাটে মেঘের আবরণ সরে গিয়ে রোদের দেখা মেলে। নিধি ফারিসকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে যায় প্লেট রাখতে। রান্নাঘর থেকে রুমে এসে নিধি তো পুরো অবাক হয়ে যায়। আপনি আসলে কি বলুন তো, এই অবস্থায় কেউ অফিস যায় নাকি? কেউ যায় না, আমি যাব। নিধি এবার আর চুপ করে থাকতে পারলো না। সে ফারিসকে হুমকি দিয়ে বলল, আমি এখনই গিয়ে দাদুকে ডেকে আনবো, উনিই দেখবে আপনাকে। ফারিস ভীষণ কঠিন ধাঁচের মানুষ, তাই নিধির কথাতে ফারিসের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই নিধি বাধ্য হয়ে রাহাত শেখদারকে ডেকে নিয়ে আসে। রাহাত শেখদার ফারিসকে আদেশ দিয়ে বলেন, দাদু ভাই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো, তাই এই অবস্থাতে তোমাকে অফিস যেতে হবে না। রাহাত শেখদারের কথাকে কানে নিল না ফারিস। সে নিজের মতো রেডি হতে ব্যস্ত ভ্যানিটির সামনে দাঁড়িয়ে। রাহাত শেখদার অপেক্ষায় ছিল কখন ফারিসের দৃষ্টি তার দিকে পড়বে, কিন্তু ফারিস ভুলেও তার দিকে তাকায় না। শেষে রাহাত শেখদার ব্যর্থ হয়ে বলেন, আমার অফিস তোমাকে আর সামলাতে হবে না দাদু ভাই। কালকে থেকে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে তোমার সেবা যত্ন করেছে, তুমি তার বিন্দুমাত্র মূল্য না দিয়ে অসুস্থ শরীর নিয়ে এখন আবার অফিস যাচ্ছ। তুমি আবার অসুস্থ হয়ে গেলে তো তখন আবার বেশি দিন বিছানায় পড়ে থাকতে হবে। তার চেয়ে বরং এখন 2-1 দিন রেস্ট নাও,
যেন পুরোপুরি সুস্থ হয়ে যাও। রাহাত শিকদারের কথা শুনে কিছু বলে না ফারিস। সে নিধির ঘন পাপড়ির চোখ দুটোর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। তা বুঝতে পেরে নিধি রাহাত শিকদারের পিছনে লুকিয়ে যায়। কিছুক্ষণ গম্ভীর থেকে ফারিস একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কথাই রইল, এবার খুশি মনে দিন কাটাও তুমি। ফারিসের কথা শুনে হাসেন রাহাত শিকদার। তিনি আর রুমে না থেকে চলে যান। নিধি ও রাহাত শিকদারের পিছন পিছন যেতে নিতেই ফারিস নিধির হাত চেপে ধরে বলল, আমি না অসুস্থ, তা আমার সেবা না করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। সে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত, কিন্তু ফারিসের শক্ত বাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয় নিধি। অসুস্থ মানুষ কখনো এত পাগলামি করে না। আপনার গায়ে অনেক শক্তি বাপরে। নিধির কথা শুনে ফারিস হাসে। সে নিধিকে ছেড়ে দিয়ে বলে, নিয়মিত জিমে যাই, শক্তিশালী তো হবই। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বলল, শক্তিশালী দেখেই তো সকালে পড়ে যেতে নিয়েছেন, রাতে আবার আমার সব শক্তি ব্যয় করে আপনাকে সামলাতে হয়েছে আমাকে। নিধির কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না ফারিস। সে সুন্দর করে বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। ফারিস নিধিকে নিজের কাছে ডেকে বলে, দেখো তো জ্বর আছে কিনা। নিধি ফারিসের কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ আছে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরে আমার ব্যক্তিগত ডক্টর থাকতে আমি কেন বাইরে ডক্টরের কাছে যাব? ফারিসের কথা শুনতে না পেয়ে নিধি তার দিকে ভ্রুকুচকে তাকায়। কি বলেছেন আপনি? বলেছি এই সামান্য জ্বরের জন্য ডক্টরের কাছে যাওয়া লাগবে না, একদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাব। আপনার ইচ্ছে থাকেন আপনি, বলেই নিধি চলে যেতে নেয়। ফারিস নিধির হাত চেপে ধরে তাকে আটকে বলে, আমি তো আজকের দিন অফিসেই কাটাতাম, কিন্তু আমি অসুস্থ বলে তুমি জোর করে বাড়িতে থাকতে বাধ্য করলে আমাকে। সো আজকে সারাদিন তুমি আমার চোখের সামনে থেকেও নড়বে না। অসুস্থ স্বামীর সেবা করো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। সে চট করেই বলে বসলো, অসুস্থ হলে বউ প্রয়োজন, আর কোনো কাজে বউকে পাত্তাই দেওয়া হয় না। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এদিকে নিধি চট করে কি বলে বসলো সেটা বুঝতে পেরে সে নিজের মুখ চেপে ধরে। ফারিস তার দিকে বক্র চোখে তাকাতেই নিধি কিছুটা অপ্রস্তুত মুখে বলল, আমার হাত ছাড়ুন, পরে আসছি আমি, এখন কিছু কাজ আছে। নিধির কথাকে কানে না নিয়ে ফারিস নিধিকে বিছানায় বসতে বলে। নিধি গুটি গুটি পায়ে হেঁটে এসে বিছানায় বসে। ফারিস নিধির কোলে মাথা রেখে বলে, মাথা ব্যথা করছে। ফারিস ঠিক কি বলতে চেয়েছে তা বুঝতে পেরে নিধি ফারিসের মাথা টিপে দিতে থাকে আলতো হাতে। তপ্ত দুপুরের অসহ্যকর গরমে ঘেমে একাকার হয়ে যায় ফারিস। নিধি সযত্নে ফারিসের শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয়। জ্বর কমে গেছে, যার ফলে এত ঘাম দিচ্ছে ফারিসকে। হঠাৎ দরজা খুলে অয়ন প্রবেশ করলো রুমে। অয়নকে দেখে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিসেরও ঘুম ভেঙে যায়। ফারিস নিধির কোল থেকে মাথা সরিয়ে বালিশে হেলান দিয়ে বলে, কিরে ভাই, তোর কোনো কমন সেন্স নাই? একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে যে নক করে ঢুকতে হয় সেটা তো একটা ছোট বাচ্চাও জানে। ফারিসের কথা শুনে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে সে গিয়ে বিছানায় বসে ব্যস্ত গলায় বলল, অসুস্থ হলি কিভাবে? নিজের খেয়াল রাখবি তো। অয়নের কথা শুনে ফারিস বিরক্ত গলায় বলল, 2022 সালে টাইফয়েড হয়েছে, তখনও তো একবার দেখতেলি না? 24-এ যখন সামান্য জ্বর হলো তখন পই পই করে চলে এলি। আসলে তোর মতলবটা কি রে বলতো? তাছাড়া তোর ভাবি আছে তো আমার দেখাশোনা করার জন্য। ফারিসের ঠান্ডা মাথায় করা অপমান শুনে চুপসে যায় অয়ন। তবুও হাসি মুখে বলে, বন্ধুর বিপদে তো বন্ধু এগিয়ে আসবে নাকি? অয়নের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসে ফারিস। নিধি, দাদাভাইকে ডেকে দাও, অয়ন গল্প করুক ওদের সাথে। ফারিসের কথা শুনে অয়ন চট করে বলে বসলো। ওরা তো নেই বাড়িতে। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রুকুচকে তাকায়। কই গেছে? জানি না।
অয়নের প্রতি প্রচুর বিরক্ত ফারিস। না জানি এখন আবার কোন কুবুদ্ধি নিয়ে বাড়িতে প্রবেশ করেছে এই ছেলে। ছোটবেলা থেকেই অয়ন ছিল সুবিধাবাদী মানুষ, যেখানে নিজের লাভ হবে সেখানেই ওত পেতে থাকবে। নিধি, খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। অয়ন, চল ডাইনিং টেবিলে গিয়ে বসি। ফারিসের কথা শুনে বাধ্য মেয়ের মতো নিধি সবাইকে খাবার দিতে যায়। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিধি এক পাশে দাঁড়ায়। তা দেখে ফারিস ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাকে খাইয়ে দিতে হবে, সেটা কি ভুলে গেছো নাকি? ফারিসের ধমক খেয়ে নিধি অয়নের দিকে আর চোখে তাকিয়ে বলল, এখানে? নিধির কথা শুনে অয়ন চট করে বলে বসলো, ভাবির যখন ভালো লাগছে না তখন নিজের হাতেই খেয়ে নেয়, না হলে আমি তোকে খাবার খাইয়ে দিই। অয়নের কথা শুনে নিধি চড়ে হেসে ওঠে। তা দেখে ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, আমার বউ থাকতে আমি কেন অন্য কারো হাতে খাবার খাবো? নিধি, যা বলেছি তা কি তুমি করবে? ফারিসের কথা শেষ হতে না হতেই নিধি ফারিসের পাশের চেয়ারটা টেনে বসে পড়ে তাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। খাবার খেতে খেতে ফারিস বলল, আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। ফারিসের কথা শুনে অয়ন বলল, কই, অত মজা তো হয়নি। অয়নের কথা শুনে ফারিস তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, মজা লাগবে কিভাবে তোর কাছে? তুই তো আর তোর বউয়ের হাতে খাবার খাচ্ছিস না। সারাদিন ক্লাবের মেয়েদের সাথে ডিনার করে করে তোর রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই খাবারে ভালো টেস্ট পাচ্ছিস না। খাবারে ভালো টেস্ট পাওয়ার জন্য বিয়ে কর, তারপর বউয়ের হাতে খাবার খেয়ে দেখিস খাবারে কেমন আলাদা একটা টেস্ট আসে। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। এই লোক কি আসলেই পাগল হয়ে গেছে কিনা তাই ভাবছে সে। নিধি আর অয়ন মুখোমুখি দাঁড়িয়ে আছে। অয়নের ঠোঁটে বাঁকা হাসি। সে নিধির দিকে কিছুটা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি কখনো তোমার খারাপ চাই নিধি? ফারিস তোমার জন্য পারফেক্ট পুরুষ নয়। অয়নের কথা শুনে নিধি তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমার জন্য কে সঠিক আর কে ভুল সেটা আপনাকে বলতে হবে না। পারফেক্টের থেকে পার্মানেন্ট কেউ দরকার, সে হলো ফারিস। কেউ একজনও তো ছিল আমার জীবনে পারফেক্ট, কই সে তো আর আমার জীবনে পার্মানেন্টলি থেকে যায়নি। নিধির কথা শুনে অয়ন বিড়বিড় করে বলল, তুই যখন আমার হলি না তখন আমি তোকে কিভাবে ফারিসে হতে দেই বল? অয়নের কথা বুঝতে না পেরে নিধি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে আবার বলল, ফারিস তোমাকে ভালোবাসে না নিধি, তার মনে তো অন্য এক নারীর রাজত্ব করছে। দেখো না ফারিস তোমাকে কেমন ধমক দেয়, শুধু শুধু রাগারাগি করে তোমার সাথে। এসব কি আর এমনি এমনি করে কেউ? অয়নের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। তবুও সে নিজেকে সামলিয়ে বলল, কে বলেছে উনি আমার সাথে খারাপ বিহেভ করছে? ওনার থেকে কেউ আমাকে বেশি ভালোবাসতে পারবে না। আপনি আমাকে এসব ভুয়া তথ্য দিয়ে ওনাকে আমার কাছে খারাপ বানাতে পারবেন না। তাই দয়া করে এখান থেকে চলে যান প্লিজ। উনি এখনই চলে আসবে বাড়িতে। নিধির কথা শুনে অয়ন এক পাও নড়ল না, বরং সে আরো শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে তার পকেট থেকে মোবাইল বের করে নিধির দিকে ধরে বলল, আমি যদি তোমাকে ভুলভাল খবরই দিয়ে থাকি তাহলে এইসব ছবি কি মিথ্যে? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিধির চোখ ছলছল করে উঠল। মোবাইলের স্ক্রিনে ফারিস আর একটা সুন্দরী নারী একে অপরকে জড়িয়ে ধরে হাস্য উজ্জ্বল দৃষ্টিতে তাকানো একটা ছবি। নিধি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এসব বন্ধ করুন। আপনার মতো দুমুখ মানুষকে অন্তত আমি বিশ্বাস করব না। প্রথমে ফারিসকে আমার নামে বাজে কথা বলেছেন, যখন দেখেছেন ফারিস আপনাকে পাত্তা দিচ্ছে না তখন এবার আমাকে ওনার সম্পর্কে ভুলভাল খবর দিচ্ছেন। দয়া করে আপনি চলে যান এখান থেকে। নিধির কথা কানে না নিয়ে অয়ন ফারিস আর মেয়েটার এক নাগাড়ে ছবিগুলো দেখাতে ব্যস্ত। দেখো একজন আরেকজনকে কেমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। যে ছেলে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে সে কি করে তোমাকে ভালোবাসবে? আসলে আমার মনে হয় ফারিসের চরিত্রের সমস্যা আছে। অয়নের কথা শুনে নিধি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে সজোরে অয়নকে একটা চড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে আমার স্বামীকে নিয়ে এসব বাজে কথা বলবেন না। আমার স্বামী কেমন তা আমি বুঝে নিব। আমার স্বামীর চরিত্রের সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। আমরা তো আপনাকে মাস শেষে কোনো বেতনই দিই না। শুধু শুধু কেন আপনি আমাদের পিছনে কামলার মতো খাটছেন? নিধির কথা শুনে অয়ন রক্তিম চোখে তার দিকে তাকিয়ে নিধির হাত চেপে ধরে বলল, তোর যখন এতই বিশ্বাস তোর বরের উপর, তাহলে তোর বরকে জিজ্ঞেস করিস অবন্তীকে।
জিজ্ঞেস করিস অবন্তীকে তার বিয়ে করা বউ না? কেন অবন্তীর সাথে ফারিসের বিয়ের কথা লুকিয়েছে সেটাও জিজ্ঞেস করিস? কেনই বা তোদের বিয়েতে কোনো লোককে জানায়নি এবং কোনো অনুষ্ঠান করেনি? তারপর শেষ অয়নের কথা আর শেষ হতে পারল না, তার আগেই অয়ন মাটিতে লুটিয়ে পড়ল। ফারিস নিধিকে ধমক দিয়ে বলল, রুমে যাও। ফারিসের কথা যেন নিধির কানে পৌঁছই না, সে তো অয়নের কথা শুনেই থমকে যায়। ফারিস অয়নকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিধির হাত চেপে ধরে রুমের দিকে নিয়ে যায়। তোমাকে বলেছি না ওই অয়নের থেকে দূরে দূরে থাকবে, তারপরেও কেন তুমি ওর সাথে কথা বলেছো? নিধি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ফারিসের সামনে। ওর সাথে কথা বললে কি আর বুঝতে পারতাম যে আপনার একটা সুন্দর অতীত রয়েছে, আর আপনি আমাকে এভাবে ঠকাবেন আমি ভাবতে পারিনি। নিধির কথা শুনে ফারিস নিচের দিকে তাকিয়ে আছে। ফারিস নিধির হাত চেপে ধরে শান্ত গলায় বলল, আমি তোমাকে ঠকাইনি নিধি। আমি কি করেছি? আমি তো চেষ্টা করছি আমাদের সম্পর্কটাকে মেনে নেবার। নিধি ফারিসের কথা শুনে কঠিন গলায় বলল, বিয়ে করা বউকে মেনে না নেওয়ার কি আছে? মেনে নেওয়ার চেষ্টা কি? সারাদিন রাগারাগি ধমক দেওয়া এসব? আপনার যখন বিয়ে করা বউকে মেনে নিতে কষ্টই হবে তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? নিধির কথা শুনে আরিশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। ফারিসের কথা নিধির কানে পৌঁছয় না। অবন্তীকে? উনি কি আপনার বিয়ে করা বউ না? নিধির কথা শুনে ফারিস হুট করে রেগে যায়। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিধিকে একটা চড় দিতে গিয়ে আবার হাত গুটিয়ে ফেলল। যে সব বিষয় জানো না সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। থেমে গেলেন কেন? মারলেন না কেন আমাকে? সেই প্রথম থেকেই তো কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেন। এর পরিণাম কি খারাপ হবে শুনি তো? আজকে অন্তত আমি চুপ করে থাকতে পারবো না। অবন্তী কি হয় আপনার, আমাকে বলুন। অবন্তী কে হয় সেটা জেনে কি মহাভারত অশুদ্ধ করে ফেলবে নাকি? এই 1 মাসে আমি যতটা পেরেছি তোমাকে তোমার মতো করে মেনে নিতে, তারপরেও যদি তোমার মনে হয় আমি তোমার হাজবেন্ড হিসেবে যোগ্য নই তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেদিকে দৃষ্টি নেই ফারিসের। রাগে থরথর করে কাঁপছে ফারিস। 1 মাস হলো আমাদের বিয়ের বয়স, এখনই বলছেন ছেড়ে দেওয়ার কথা? আসলে বলবেনই তো। আমার জন্যই তো আপনার আর অবন্তী নামের মেয়েটার প্রণয়ের পূর্ণতা পাচ্ছে না বোধহয়। বেশি হয়ে যাচ্ছে নিধি। বলেছি কিন্তু ওকে নিয়ে কথা না বলতে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। জানি না তো, জানান আমাকে কি হয়েছে। আমি তো জানতে চাই কি হয়েছে, আমার তো অধিকার আছে জানার। নিধির কথার জবাব দেয় না ফারিস। নিধির চোখের পানি বসতে বসতে বলল, যে সম্পর্কে একে অপরের প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, আমি অন্তত সেই সম্পর্কে থাকতে চাই না। নিধির কথা শুনে রেগে ফারিস চট করে বলে বসলো, তো থেকো না, আমি তো থাকতে বলিনি। ফারিসের কথা শুনে নিধি হাসার চেষ্টা করে বলল, তবে তাই হোক। কোনোদিন আমি জোর করে কিছু পেতে চাইনি, আর চাইবও না। ভালো থাকবেন আপনি আপনার মতো করে। এই কয়েকদিনে আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখন আর কিছু সহ্য করতে হবে না। চেষ্টা করব আর কোনোদিন যেন আপনি আমার দেখা না পান। বলেই নিধি তার কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে নিধির যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিস। তার যে কিছুই করার নেই। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবে গেছে। পাখিরা ব্যস্ত হয়ে তাদের নীড়ে ফিরছে। সেদিকে নজর নেই নিধির। সে নিস্তব্ধ হয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে। হুট করে নিধির সামনে 3টে ছেলে এসে দাঁড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে নিধি চুপসে যায়। সে ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। তার আগেই 3টে ছেলের মধ্যে একজন নিধির দিকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে। জ্বলন্ত সিগারেটটা এসে নিধির পায়ে পড়ে। 3 জনের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে নিধির হাত ধরতে যেতেই ভয়ে ছেলেটার চোখ মুখ চুপসে যায়। 3টে ছেলেই দৌড়ে সেই স্থান ত্যাগ করে। পুরো ব্যাপারটা যেন নিধির মাথার উপর দিয়ে গেল। কি হয়েছে সেটাই বুঝতে পারল না সে। হঠাৎ ছেলেগুলোর পরিবর্তন দেখে বেশ অবাকই হয় সে। নিধি আর দেরি না করে একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ে। এখান থেকে কিছুটা দূরেই নিধির একটা ফ্রেন্ডের বাসা আছে। সেখানেই আপাতত 2-1 দিন থাকবে ভেবেছে নিধি। নিধি রিক্সায় উঠে যেতেই গাছের আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে।
কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইকরা। দরজা খুলে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে খুশিতে চোখ ছলছল করে ওঠে ইকরার। সে এক হাতে নিধিকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, ভুলেই তো গিয়েছিস তোর মিতাকে। কতদিন বলেছি ঢাকায় এসে কয়েকটা দিন আমার সাথে থেকে যা, আমার একা একা ভালো লাগে না এখানে। তুই শুনলি কই সেটা? আজ হঠাৎ করে এত বছর পর তোকে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। ইকরার কথা শুনে নিধি হেসে ফেলে। আনন্দ হচ্ছে তো কাঁদছিস কেন? নিধির কথা শুনে হেসে ফেলে ইকরা। সে দরজার সামনে থেকে সরে গিয়ে নিধিকে ঘরে ঢোকার জন্য জায়গা করে দেয়। অনেকদিন পরে পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে দুজনেই গল্পে মেতে ওঠে। গল্প করতে করতে নিধি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও ইকরাকে খুলে বলে। এতে ইকরা কিছুটা ব্যথিত হয়ে বলল, কি মানুষ রে বাবা! তুই তো ওই অয়নসার কথা তোর বরকে বলেছিস, তাহলে তোর বর ওই মেয়েটার সম্পর্কে তোকে বললে কি এমন ক্ষতি হতো? আসলে আমাদের মেয়েদের কেউ আপন ভাবতে চায় না। কিছু থেকে কিছু হলে গায়ে হাত তুলবে, নয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে। ইকরার কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সব ছেলে এমন না রে। কিছু কিছু পুরুষ আছে যারা মন উজাড় করে ভালোবাসতে জানে। সেই পুরুষদের সঙ্গে আসলেই ভাগ্যবান। আচ্ছা বাদ দে, তোর বর কি করে? নাম কি? নিজেদের একটা কোম্পানি আছে, ওনার নাম ফারিস। নিধির কথা শুনে ইকরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলিস? পুরো নাম কি? তোর জিজুর অফিসের বসের নামও ফারিস? নিধি ইকরার কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, দুনিয়াতে কত ফারিস আছে, আর আমার মনে হয় না জিজু ওনার মতো হম্বিতম্বি করা মানুষের অফিসে কাজ করবে। আরে তুই বল না প্লিজ। মেহেরাব ফারিস শিকদার। নিধির কথা শুনে ইকরা পুরো হতভম্ব হয়ে যায়। তবুও ইকরা সেটা নিধিকে বুঝতে না দিয়ে বলল, আচ্ছা বাদ দে, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস, আমারও ভালো লাগবে। তাছাড়া তোর জিজু তো সারাদিন অফিসেই থাকে। ইকরার কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ দোস্ত, আর দোয়া কর আমি যেন খুব শিগগিরই একটা জব পেয়ে যাই। বাড়িতে গেলেও তো লাথি দিয়ে বের করে দিবে। এর চেয়ে একটা জব খুঁজে নিজের খরচ নিজেই বহন করি। তোর পরিবারটা কেন যে তোর সাথে এমন করে কে জানে। বাদ দে এসব। আচ্ছা, ইকরাদের ফ্ল্যাটে 2টা বেডরুম আর একটা গেস্ট রুম আছে। ইকরা আর তার বর একটা বেডরুমে থাকে, আর অন্য বেডরুমটা নিধিকে থাকতে দেয় ইকরা। ইকরা নিধির রুমে এসে তাকে ডিনার করতে থাকে। নিধিও বাধ্য মেয়ের মতো ইকরার সাথে ডাইনিং টেবিলে গিয়ে বসে। খাবার খেতে খেতে ইকরা নিধির চাকরির ব্যাপারে কথা ওঠায়। ইকরা তার বরকে বলল, তুমি দেখো না নিধির জন্য কোনো চাকরি পাও কিনা। ওর এখন একটা জবের অনেক প্রয়োজন। ইকরার কথা শুনে তার বর পিয়াস মাথা নেড়ে বলল, চাকরি চাইলে তো পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে। তা নিধি, তুমি কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। নিধির কথা শুনে পিয়াস বলল, যদিও চাকরি পাওয়াটা একটু কষ্টে হয়ে যাবে, তবু চেষ্টা করব আমি। পিয়াসের কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। খেতে খেতে নিধি আর পিয়াস কুশল বিনিময় করে নেয়। পরদিন অফিসে যেতেই পিয়াসের বস তাকে ডেকে পাঠায়। এদিকে হুট করে বস ডেকে পাঠিয়েছে শুনে ভয়ে চুপসে যায় পিয়াস। কি ভুল করেছে সেটাই ভাবতে ব্যস্ত সে। এসব ভাবতে ভাবতেই দ্বিতীয়বার আবার একজন এসে তাকে বলল বস তাকে ডাকছে। এবার আর বসে না থেকে পিয়াস গুটি গুটি পায়ে হেঁটে বসের কেবিনের সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভীতু গলায় বলল, কামিং স্যার। পিয়াসের কথা শুনে তার দিকে তাকায় ফারিস। ফারিসের চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় না রাতে ঘুমিয়েছে সে। ফারিস ইশারায় পিয়াসকে আসতে বলে। ফারিস বেশ শান্ত গলায় বলল, বসো। ফারিসের এত শান্ত গলায় কথা শুনে পিয়াস এবার সত্যিই ভয় পেয়ে যায়। কে জানে এখন তার উপর দিয়ে কোন ঝড় বয়ে যাবে। কি আশ্চর্য, বসতে বলেছি তো। ফারিসের ধমক খেয়ে পিয়াস তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ে। ফারিস কলম হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, কালকে তুমি একজন অপরিচিত নারীকে তোমার বাসায় আশ্রয় দিয়েছো, তাই না? ফারিসের কথা শুনে হতবাক হয়ে যায় পিয়াস। যে লোক কাজ ছাড়া কোনোদিন ভালো আছো সেটা জিজ্ঞেস করেনি, সেই লোক কিনা এসব আজাইরা ব্যাপার নিয়ে কথা বলছে।
অপরিচিত না স্যার, ও আমার ওয়াইফের বান্ধবী। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা কেন তোমাদের বাসায় থাকছে সে? ফারিসের কথার জবাবে ঠিক কি বলবে পিয়াস ভেবে পেল না। ওর সৎমা ওকে অনেক অত্যাচার করে, আর তার বড় অন্য নারীতে আসক্ত। এই অবস্থাতে তার থাকার মতো কোনো জায়গা নেই, তাই জব পাওয়া পর্যন্ত আপাতত আমাদের বাসায় থাকবে। আমরা ওকে বলেছি থাকতে। পিয়াসের কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিস। সে টেবিলের উপর একটা ঘুষি মেরে বলল, আমার বউ চাকরি করবে? ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস। ফারিস কি বলছে পিয়াস কিছুই বুঝতে পারল না। কি বলছেন স্যার? আপনি বিয়ে করেছেন আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? পিয়াসের কথা শুনে ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, নিধি আমার বউ, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। ওই চিটার অয়নকে তো তুমি চেনোই। ও গিয়ে আমার ওয়াইফকে যা নয় তো তা বানিয়ে বানিয়ে বলছে। আমিও রাগের মাথায় নিধির সাথে অনেক খারাপ বিহেভ করেছি, যার কারণে ও বাড়ি থেকে চলে এসেছে। ফারিসের কথা শুনে তো পিয়াস একদম অবাক হয়ে গেছে। এখন আপনি কি ম্যামকে ফিরিয়ে আনতে যাবেন? পিয়াসের কথা শুনে ফারিস চুপ করে থাকে, কোনো জবাব দেয় না সে। আমি জানি নিধি কোনোদিনই আর আমার কাছে ফিরে আসবে না। ও সহজে রাগে না, অনেক শান্তশিষ্ট একটা মেয়েও, কিন্তু একবার রেগে গেলে তার কমবে না জানি। পিয়াস, আমি ওকে হারাইতে চাই না ভাই। তুমি প্লিজ কিছু একটা করো। ফারিসের এরকম অসহায় চেহারা দেখে পিয়াস তো পুরোই হতভম্ব হয়ে যায়। সে কিভাবে ফারিসকে সাহায্য করবে সেটাই ভাবছে। ড্রয়িং রুমে বসে বসে নিধি টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে। ইকরা রান্নাঘরে রান্না করছে। নিধি অবশ্য তাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু ইকরা জোর করে তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তাই বাধ্য হয়ে নিধি টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইকরা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, নিধি দেখ তো কে এসেছে। নিধি কোলের উপর থেকে রিমোটটা রেখে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে নিধি পুরো হতভম্ব হয়ে যায়। রাগে ফুঁসতে থাকে নিধি। দরজার বাহিরে ফারিস আর পিয়াস দাঁড়িয়ে আছে। ফারিসকে দেখে নিধি কিছুটা রেগে যায়। নিধি রেগে গিয়েই দরজার সামনে থেকে সরে যায়। নিধি সরে যেতেই পিয়াস আর ফারিস বাসায় প্রবেশ করে। নিধি কিছুটা ক্ষিপ্ত সুরে পিয়াসকে বলল, এসব কি ভাইয়া? উনি কিভাবে জানলেন আমি এই বাসায় থাকি? আর উনি আপনার সাথেই বা কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে শান্ত চোখে তাকায়। পিয়াস ইশারায় নিধিকে চুপ করতে বলে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ইকরা রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইকরা ফারিসকে দেখে ইশারায় পিয়াসকে জিজ্ঞেস করে, কে এই ব্যক্তি? আমার বস। পিয়াসের কথা শুনে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, নিধির জামাই আমি। ফারিসের কথা শুনে নিধি বিষম খায় আর ইকরা উৎফুল্ল হয়ে বলল, আরে বসুন ভাইয়া, আমি কফি বানিয়ে আনছি। বলেই ইকরা রান্নাঘরে চলে যায়। নিধিও দাঁড়িয়ে না থেকে ইকরার পিছন পিছন যায়। ফারিস নিধিকে বাধা দিয়ে বলে, তোমার সাথে কিছু কথা ছিল আমার, আশা করি তুমি কিছুটা সময় দিবে আমাকে। ফারিসের কথা শুনে পিয়াস নিধিকে বলল, স্যারকে রুমে নিয়ে যাও আর তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। নিধি সবার সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই সে বলল, আচ্ছা। নিধির কথা শুনে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ফারিসের। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে চলে যায়। ফারিসও তার পিছন পিছন যায়। রুমে এসে নিধি ফারিসের দিকে রেগে বলল, আমাকে কি শান্তিতে বাঁচতে দিবেন না আপনি? আপনার জন্য কি আমি মরেও শান্তি পাবো না? চেঁচিয়ে কথা বলো না আমার সাথে। কি হবে চেঁচিয়ে কথা বললে? বড় জোর একটা চর মারবেন, আর কি করবেন? খুন করবেন? করুন তাহলে, অন্তত এই বিষাদময় জীবন থেকে রেহাই পাবো আমি। নিধির কথা শুনে ফারিসের মুখে তিমির নেমে এলো। সে মুখটা থমথমে করে বলল, যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবা। আমি আমার কথা বলতে তোমার থেকে সময় চেয়েছি, তোমার জোর গলায় কথা শোনার জন্য না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকায়। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই এত আজাইরা আলাপ করার জন্য। নিধির কথা শুনে ফারিস বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামান্য ছোট একটা ব্যাপার নিয়ে তোমার উচিত হয়নি এইভাবে বাড়ি থেকে চলে আসা। অবন্তী আমার এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 4 বছরের প্রেম। আমাদের বিয়েও ঠিক হয়েছে, কিন্তু বিয়ের দিন অবন্তী ওর বেস্ট ফ্রেন্ড সাদিফের সাথে পালিয়ে যায়।
রিলেশন চলাকালীন সাদিবকে নিয়ে প্রায় আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু অবন্তী সবসময় বলতো সাদিব শুধু ওর বেস্ট ফ্রেন্ডই, অন্য কোনো সম্পর্ক নেই। ওর সব কথা মেনে নিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। এতে প্রথমে অবন্তী রাজি না হলেও পরে রাজি হয়। তারপর শুরু হয় আমাদের বিয়ের তোড়জোড়। এর মধ্যে বিয়ের দিন অবন্তীর মনে হলো সে আমাকে ভালোবাসে না, সাদিবকে ভালোবাসে। তাই সাদিব আর অবন্তী পালিয়ে বিয়ে করে নেয়। আমার সাথে তো অবন্তী খুব নিখুঁতভাবে টাইম পাস করে গেছে। এখন বর্তমানে অবন্তী কানাডায় থাকে। সাদিবের সাথে তার ডিভোর্স হয়ে যায় বিয়ের 1 বছর পরেই। অবন্তীর করা বিশ্বাসঘাতকতা আমি ঠিকভাবে নিতে পারিনি, সেই নিয়েই ডিপ্রেশনে চলে যাই আমি। এই ডিপ্রেশন থেকে বের হতে আমার বেশ সময় লেগেছে। ডিপ্রেশন থেকে বের হলেও আগে সেই চঞ্চল মেহরাব ফারিস শিকদার হয়ে উঠতে পারিনি আমি। নিজেকে গুটিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে। একা থাকতে থাকতে একদম খিটখিটে মেজাজের হয়ে গিয়েছি। এই শক্ত মানুষটার মনটা যে কতটা ক্ষত বিক্ষত হয়ে আছে তা তুমি বুঝতে পারবে না নিধি। কেউ অবন্তীর কথা বললেই পুরনো কথাগুলো আমার মনে পড়ে যায়। আমি নিজেকে ঠিক রাখতে পারি না তখন। আর তুমি অয়নের বানোয়াট কথা শুনে আমাকে বিচার করছো। অন্যরকম তুমি রোমান্টিক ফানি এই গল্পটি পড়তে চাইলে এখনই গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন। ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। তার কাছে ফারিসের কথাগুলো সম্পূর্ণ বানিয়ে বলা মনে হচ্ছে, তাই সে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। আপনার কথা শেষ হলে এবার আসতে পারেন। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তোমার কিছুই বলার নেই? কি বলার থাকবে? এই কথাগুলো এখন না বলে কালকে বললে কি হতো? তাহলে তো এত কিছু হতো না। তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে। এ কারণে আপনার আসল চেহারাটা তো দেখতে পেলাম। আমার প্রতি আপনার কেমন বিশ্বাস তাও দেখলাম। জীবনে ভুল করলে একটাই করেছি, সেটা হলো গরিব হয়ে জন্ম নিয়ে। বিয়ের আগে বাবার বাড়িতে শুধু অবহেলা পেয়েছি। ভেবেছি বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বামীর বাড়ি থেকেও শুধু অবহেলাই পেয়েছি। শুনুন মিস্টার মেহরাব ফারিস শিকদার, আমি এতটাও অবহেলিত না যা আপনারা ভাবছেন। এখন আর আমি পিছনে ঘুরে দাঁড়াতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। একা সংগ্রাম করে হয়তো সুখে বাঁচবো, নয়তো মরবো। তবুও আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। একদিন হয়তো আমি হারিয়ে যাব, তখন সবাই ঠিকই আমাকে খুঁজবে, আমার অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু পাবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। নিধির কথা শুনে ফারিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজ অনেক দিন হলো দাদা ভাই আর দাদি বাড়িতে নেই। তারা যখন ফিরে আসবে আমি তাদেরকে কি জবাব দিব? ফারিসের কথা শুনে নিধি তার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তো জানতাম আপনি তাদের জন্যই আমাকে ফিরিয়ে নিতে এসেছেন। আমার জন্য না আপনার মনে বিন্দু পরিমাণ ভালোবাসাও জন্মায়নি। আমি ভেবেছি আমার ভালোবাসা দিয়ে আপনার সব কঠোরতা ভেঙে চুরমার করে দিব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। দাদা দাদিকে বলে দিয়ে কোনো এক ব্যক্তিকে ভালো রাখতে নিধি হারিয়ে গেছে, নয়তো বলবেন যে নিধি একটু সুখে থাকার জন্য স্বার্থপরের মতো তাদের ছেড়ে চলে গেছে। আমি নিজেকে কি বলবো নিধি? আমি জানি না ফারিস, প্লিজ আমাকে একটু ভালো থাকতে দিন আপনি। আমি আপনাকে ছাড়া অনেক সুখে থাকবো। নিধির কথা শুনে ফারিস কিছু বলল না। তার চোখ দিয়ে নীরবে নোনা পানি গড়িয়ে পড়ে। নিধি দেখার আগেই ফারিস চোখের পানি মুছে নিষ্পলক চোখে নিধির দিকে চেয়ে আছে। ফারিস এটা ভেবেই অবাক হয় সে নিধির জন্য কাঁদছে। অবন্তী চলে যাওয়ার পরও ফারিসের চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। সাথে নিধির মতো শান্তশিষ্ট মেয়েকে এত কঠোর হতে দেখে তো ফারিস আরো অবাক হয়। সে আর কিছু না বলে এলোমেলো পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হতেই পিয়াস আর ইকরার সামনে পড়ে ফারিস। পিয়াস তার বিস্ময় আর দমিয়ে রাখতে না পেরে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, আমি বরং আজ যাই। ফারিসের কথা শুনে ইকরা বলল, আরে স্যার, আমি কফি বানিয়েছি, খেয়ে যান প্লিজ। অন্য একদিন আসবো আমি, একটা কাজ আছে আমার। ফারিসের কথা শুনে ইকরা আর পিয়াস দুজনেরই মন খারাপ হয়ে যায়। ফারিস সেসব পাত্তা না দিয়ে পিয়াসকে বলল, অফিসে এসো, জরুরি কথা আছে আমার।
আর ম্যাম, আপনি কয়েকটা দিন নিধির একটু খেয়াল রাখবেন। বলেই ফারিস বাসা থেকে বের হয়ে যায়। নিস্তব্ধ রাত, ঘড়িতে তখন সময় 1টা ছুঁই ছুঁই। ফারিস চোখ মেলে এলোমেলো হাতে টি টেবিলের ওপর পানি খোঁজে, কিন্তু সে পানির নাগাল পায় না। তাই ফারিস ফোনের লাইট অন করে দেখে টি টেবিলের উপর পানি নেই। হঠাৎ ফারিসের মনে হলো একটা মেয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়েছে। মেয়েটার মুখটা দেখতে পায় না সে, কেমন ঝাপসা হয়ে আছে সবকিছু। নিধি, বলেই ফারিস মেয়েটাকে ছুতে চায়, কিন্তু তার আগেই মেয়েটা হারিয়ে যায়। সবটাই নিজের কল্পনা ভেবে ফারিস কেঁদে ফেলল। এতদিন শুধু নিধি তাকে এক পাক্ষিক ভালোবেসে গেছে, এখন যখন সে নিধির প্রতি দুর্বল হয়ে পড়ল আস্তে আস্তে, তখন নিধি মুখ ফিরিয়ে নিল। নিজের প্রতি প্রচন্ড রাগ হয় ফারিসের। কেন সে নিধিকে অবহেলা করেছে? কেন সে সবসময় তার থেকে মুখ ফিরিয়ে নিত? যখন নিধি দূরে সরে গেল তার থেকে, তখন সে বুঝতে পারল সে নিধিকে কতটা চায়। এই তো কিছুদিন আগে ফারিসের জ্বর হওয়াতে নিধি নাওয়া খাওয়া ভুলে দিনরাত জেগে ফারিসের সেবা করেছে। সে সুস্থ হওয়া পর্যন্ত তার কাছ থেকে একটু দূরে পর্যন্ত যায়নি। অথচ এখন ফারিস অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তাকে দেখার মতো একজন মানুষ তার নেই। না আছে তার নিধি, আর না আছে তার দাদা দাদি। আজকে নিজেকে প্রচুর অসহায় মনে হচ্ছে ফারিসের। সে এলোমেলো পায়ে হেঁটে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেলে পিয়াসদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে নিধিকে দেখার প্রচুর ইচ্ছে জেগেছে ফারিসের। জ্বরে চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার, তবুও সে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়ল নিধিকে এক নজর দেখার জন্য। দিনটা সোমবার, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পিয়াস সকাল সকাল উঠে রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যায়। বাসায় শুধু নিধি আর ইকরা। নিধি সোফায় বসে বসে ফারিসের কথাই ভাবছে। আজ থেকে ঠিক 3 দিন আগে ফারিসের সাথে তার শেষ দেখা হয়েছে। আজ 3 দিন হলো ফারিস নিধির একটু খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি। পরে নিধির মনে পড়ল সে তো সিমই চেঞ্জ করে ফেলেছে, খবর নিবেই বা কিভাবে। আজকে হঠাৎ করে ফারিসের জন্যে নিধির খারাপ লাগছে। মনে হচ্ছে ফারিস ঠিক নেই, সেই নিয়েই সকাল থেকে চটপট করছে সে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, কারণ সেই তো ফারিসকে ফিরিয়ে দিয়েছিল সেদিন। এসব ভেবেই মন খারাপ নিধির। ইকরা রান্নাঘর থেকে এসে নিধির পাশে বসে। সে নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে রে নিধু? কিছু ভালো লাগছে না আমার। নিধির বিরস্ব মুখে বলা কথা শুনে ইকরা তাকে জড়িয়ে ধরে বলল, জিজুর জন্য মন খারাপ নাকি? তার কথা মনে পড়ছে? ইকরা কথার জবাব দেয় না নিধি, সে চুপচাপ বসে আছে। ইকরা তার মনের অবস্থা বুঝতে পেরে আবারও বলল, তুই শুধু শুধু দুলাভাইকে ভুল বুঝছিস। উনি একটু রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। তুই হয়তো দুলাভাইকে এখনো ভালো করে বুঝতেই পারিসনি। আমি ওনার সঙ্গে সংসার করেছি ইকরা, ওনাকে আমি বুঝতে পারবো না কেন? তুই জানিস উনি অয়নের কথা শুনে আমাকে চর দিয়েছে, তাও আবার আমি সবকিছু বলার পরে। সে জায়গায় আমি তো তেমন কোনো রিয়াক্টই করিনি। তুই যাই বলিস না কেন, তোর ভাইয়ার সাথে কথা বলা উচিত। একজন আরেকজনকে বুঝতে পারাটা হলো আসল ভালোবাসা। জানিস এখন না বিচ্ছেদ জিনিসটা সম্পর্কে সচরাচর হচ্ছে। বিচ্ছেদের থেকে ভালো তুই তাকে বুঝে সবকিছু ঠিক করে নেওয়া। নিধি ইকরার কাঁধে হাত দিয়ে বলল, ছোটকাল থেকে বাবার রাজকন্যা হয়ে বড় হয়েছিস তুই, বিয়ের পর বরের রাজরানী তুই। আমার ছোট্ট থেকে কষ্ট করে বেড়ে ওঠার ব্যাপারটা অন্তত তুই বুঝতে পারবি না। একটুখানি সুখের আশায় আমি কি না করেছি বলতো? ফারিস নামক পাথর মনের মানুষটার মন পেতে চেয়েছি, সৎ মায়ের ভালোবাসা পেতে চেয়েছি। এ যেন অনেক কল্পনা আমার, যেটা পাওয়ার নয় সেই জিনিসটাই কেন যে সবসময় আমি পেতে চাই কে জানে। জিনিসটা তাদের হবে না জেনেও মানুষ সেই জিনিসটার উপরেই বেশি আকৃষ্ট হয়। নিধির কথা শুনে ইকরা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। আসলেই তার কিছু বলার নেই। ছোট কাল থেকে ইকরা আর নিধির বন্ধুত্ব, কখনো নিধির মুখ থেকে তার মায়ের অত্যাচার ছাড়া ভালো কোনো কথা শোনেনি। মেয়েটা কতটা কষ্ট করে বড় হয়েছে সেটা ইকরা খুব ভালো করেই জানে।
সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জোস, কিন্তু ইচ্ছে করছে শাড়ি পরতে। ইকরার কথা শুনে নিধি তার দিকে ভ্রু কুঁচকে বলল, তোর মনে রং লেগেছে নাকি? নিধির কথা শুনে ইকরা কিছুটা মন খারাপ করে বলল, এমনি ইচ্ছে করছে। তোর ভাইটা থাকলে হতো, শাড়ি পরা অবস্থায় আমাকে দেখলে অনেক খুশি হতো। ইকরার কথা শুনে নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে। সেও ভেবেছে তার একটা সুখের সংসার হবে, তার একজন নিজের মানুষ থাকবে যে তাকে কেয়ার করবে, ভালোবাসবে। তার একান্ত মানুষটাকে নিয়ে তার পছন্দের জায়গা পাহাড়ে হারিয়ে যাবে, কিন্তু তার কিছুই হলো না। মানুষ আসলে খুব করে যা চায় তা কখনো পায় না। পিয়াস অফিসে এসে পৌঁছতে না পৌঁছতে হতভম্ব হয়ে গেল। সবাই নিজের কাজ রেখে একজন আরেকজনের জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ ফোন টিপছে তো কেউ গল্প করছে। পিয়াস একজন কর্মচারীকে ডেকে বলল, সবাই কাজ না করে ভাবে গল্পে মেতে আছে কেন? স্যার দেখলে তো সবাইকে চাকরি থেকে বের করে দেবে। পিয়াসের কথা শুনে কর্মচারীটি ফিসফিস করে বলল, আরে স্যার আজকে আসেনি, তাই সবাই কাজ না করে গল্প করছেন। এদেরকে বলার পরও ঠিক হয়নি, এদেরকে স্যারই ঠিক করতে পারবেন। স্যার আসেনি কেন? তা তো আমি জানি না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। পিয়াসের কথা শুনে কর্মচারীটি চলে যায়। ফারিস ফোন বের করে ফারিসের ফোনে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ। পিয়াস এবার বেশ চিন্তায় পড়ে যায়। ফারিস কখনো অফিস মিস দেয় না, অযথা নাম্বারও বন্ধ করে রাখে না। তাই পিয়াস ফারিসের একজন ক্লোজ ফ্রেন্ডকে কল দেয়। কল রিসিভ করতেই পিয়াস চিন্তিত গলায় বলল, সাকিব, স্যারের কি হয়েছে? অফিসে আসেনি কেন? পিয়াসের কথা শুনে সাকিব ব্যথিত গলায় বলল, হারিস অ্যাক্সিডেন্ট করেছেন। সাকিবের কথা শুনে পিয়াস হতভম্ব হয়ে যায়। কি বলছো কি? কিভাবে হলো এসব? হারিসের প্রচন্ড জ্বর ছিল কালকে, নিজের খেয়াল একটু রাখেনি সে। তার ওয়াইফও তো বাড়িতে নেই, দাদা দাদিও বাড়িতে নেই। রাতে আবার জ্বরের ঘরে সে তার বউকে আনতে যায় তাদের বাড়িতে। সেখানে যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে, দুর্বল শরীর নিয়ে ড্রাইভ করেছে। হঠাৎ একটা ট্রাক সামনে চলে আসাতে ও ঠিক সামনে নিতে পারেনি, তাই অনেক আঘাত পেয়েছে ও। পিয়াস আর কোনো কথা বলতে পারল না। সে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেলের আওয়াজ শুনে নিধি এসে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে পিয়াসকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি বেশ অবাক হয়ে যায়। কি হয়েছে ভাইয়া, এই সময় অফিসে না গিয়ে বাড়িতে কেন? নিধির কথা শুনে পিয়াস বেশ কঠিন গলায় বলল, আমার স্যারের মতো মানুষ হয় না নিধি, আর তুমি তাকে কষ্ট দিয়েছো। লোকটা জ্বরের মধ্যে শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য মাঝরাতে ছুটে এসেছিল। তার পরিণাম কি হয়েছে জানো? তোমার বর এখন হাসপাতালের বেডে পড়ে আছে। শুধুমাত্র তোমাকে দেখার জন্য স্যার এত রাতে অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করছিল, কিন্তু সে আর বাসায় এসে পৌঁছতে পারেনি। তুমি এখনো মুখ ফিরিয়ে রাখো তার থেকে। কিছু বলবো না আমি। পিয়াসের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিধি। নিধির ঠিক কি করা উচিত এই অবস্থায় সেটা সে ভুলে গেছে। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। পিয়াস আর ইকরাও নিধির পিছন পিছন যায়। নিধি আর ফারিস দুজনেই মুখোমুখি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ফারিস নিধিকে দেখে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিধি ছলো ছলো চোখে ফারিসের দিকে তাকিয়ে আছে। ফারিস ডান হাতে প্রচুর ব্যথা পেয়েছে, তার হাত পুরো ব্যান্ডেজ করা, সাথে পায়েও ব্যথা পেয়েছে ফারিস। এতে ফারিসের হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। এছাড়া তেমন বড় কোনো ক্ষতি হয়নি ফারিসের। ডক্টর বলেছে নিয়মিত ঔষধ খেলে 15 দিনের মধ্যে সে আবার সুন্দর করে হাঁটতে পারবে। কিছুক্ষণের মধ্যেই ফারিসকে রিলিজ দেওয়া হবে। পিয়াস আর ইকরাও এসেছে ফারিসকে দেখতে। ফারিস যেহেতু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারছে না, তাই সাকিব আর পিয়াস ওকে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। পিয়াস গাড়ি ড্রাইভ করছে, তার পাশে ইকরা।
নিধি আর ফারিস পিছনে বসেছে, সাকিব অন্য গাড়িতে আসছে। নিধি আর ফারিস কারো মধ্যে কোনো কথা নেই, দুজনেই নীরবতা পালন করছে যেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে ফারিসদের বাড়ির সামনে থামে। পিয়াস আর নিধি নেমে ফারিসকে ধরে বাড়িতে নিয়ে আসে। সাকিবও এসে পৌঁছয় বাড়িতে। নিধি সবাইকে গল্প করতে বলে রান্নাঘরে সবার জন্য চা বানাতে যায়। চা বানিয়ে এনে সবাইকে দিয়ে নিধিও বসে তাদের পাশে। গল্পের মেইন টপিক হচ্ছে নিধি। সাকিব ফারিসের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে করেছিস, দাওয়াত পর্যন্ত দিলি না। তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড। উপস, সরি, ভুলেই তো গিয়েছি। আপনার বেস্ট ফ্রেন্ড তো অয়ন, সে দাওয়াত পেয়েছে, অথচ আমরা দাওয়াত পেলাম না। সাকিবের কথা শুনে ফারিস হেসে বলল, বিয়েটা হুট করেই হয়েছে, আর অয়নকে আমি ইনভাইট করিনি, দাদুভাই বলেছে। সবাই না জানিয়ে বিয়ে করার পর এই কথাই বলে। যাক সে সব, টিপ তো অন্তত দিতে পারিস। ভাইরে, তোকে আমি ভাঙা হাত পা নিয়ে বাহিরে টিট দিতে যাব নাকি? ফারিসের কথা শুনে সাকিব হতাশ চোখে তাকিয়ে বলল, বাইরে কই যেতে বললাম? তুই যাকে এত ভালোবাসিস, যাকে দেখার জন্য মাঝরাতে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেলি, তার হাতের স্পেশাল বিরিয়ানি খেতে চাই। সাকিবের কথা শুনে ফারিস নিধির দিকে তাকালো, পরক্ষণে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি জানি না ও বিরিয়ানি রান্না করতে পারে নাকি, তোদের ভাবি তোরাই বল। ফারিসের কথা শুনে সাকিব নিধির দিকে হতাশ চোখে তাকিয়ে আছে। নিধি তা বুঝতে পেরে বলল, আমি রান্না করতে পারি, আপনারা বসুন, আমি রান্না করছি। বলেই নিধি রান্নাঘরে চলে যায়। বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে নেয় সে। মোটামুটি বিরিয়ানি রান্না করার জন্য সবকিছুই আছে, শুধু টক দইটা নেই। তাই নিধি ড্রয়িং রুমে এসে বলল, আমাকে টক দই এনে দিতে পারবেন কেউ ভাইয়া? উনি তো যেতে পারবে না। নিধির কথা শুনে সবাই তার দিকে তাকায়। রাত অনেক হয়েছে, কোনো দোকান মনে হয় না খোলা থাকবে এখন। বাসায় দুধ আর লেবু আছে, সেটা দিয়ে টক দই বানিয়ে নিতে বল সাকিব। ফারিসের কথা শুনে অবাক হয় নিধি। ছেলেরা এসব বিষয়ে খেয়ালও রাখে। নিধি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে আসে। রান্না শেষ করে নিধি ডাইনিং টেবিলে খাবার নিয়ে এসে সবাইকে সার্ভ করে দেয়। সবাই খাবার খাচ্ছে। ফারিসকে বসে থাকতে দেখে পিয়াস বলল, খাচ্ছেন না কেন স্যার? ফারিস নিজের ডান হাত পিয়াসের দিকে ধরে বলে, হাত নাড়াতে পারছি না, তার উপর আবার ব্যান্ডেজ করা, খাবো কিভাবে? আমি খাইয়ে দিই। পিয়াসের কথা শেষ হওয়ার আগেই সাকিব পিয়াসের পায়ে খোঁচা দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাবি থাকতে তুই এত চিন্তা করছিস কেন? সাকিবের কথা শুনে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে সবার দিকে তাকায়। সবার সামনে নাকি তাকে খাইয়ে দিতে হবে। নিধির দিকে তাকিয়ে ফারিস বলল, থাক, তার সমস্যা হলে খাইয়ে দিতে হবে না, আমি খাবো না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, অসুস্থ তারপরেও ন্যাকামি গেল না। বলেই নিধি ফারিসের সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে তাকে খাইয়ে দেয়। নিধির করা কাজে সবাই হাসছে। পিয়াস ইকরা নিজেদের বাড়ি চলে যায় খাবার খেয়ে। সাকিব ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ফারিসদের বাড়ি এখন পুরো ফাঁকা। কিছুক্ষণ আগেও সবার হইচই বাড়ি মেতেছিল। সবাই চলে যাওয়াতে নিধির মনটা একটু খারাপ। সে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিস রুমে শুয়ে আছে। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ শুনে নিধি তাড়াতাড়ি রুমে আসে। সমস্যা কি আপনার? বলেছি তো একা একা কোনো কাজ না করতে, তারপরেও কেন একা একা গ্লাসে পানি ঢালতে গিয়েছেন? আমার সাথে কথা বলতে আপনার লজ্জা লাগছে? এত ইগো কিসের আপনার? নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। সেটা একটুও পরিবর্তন হননি আপনি, আগের মতোই আছেন। বলেই নিধি কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে নিয়ে রাখে। রান্নাঘর থেকে গ্লাস নিয়ে এসে নিধি ফারিসকে পানি দেয়। এখন থেকে আমার সাথে রাগারাগি করলে ঘরে রান্না বন্ধ করে দিব। নিধির কথা শুনে ফারিস হেসে ফেলল। অনলাইনে খাবার অর্ডার করলে পুরো হোটেলের খাবার বাড়িতে এনে দিয়ে যাবে, আর তুমি আমাকে রান্না বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছ? ফারিসের কথা শুনে নিধি চুপসে যায়। পরক্ষণে হেসে বলল, চুল টেনে দৌড় দিব। কি করতে পারবেন তখন আপনি? দৌড়ে ধরতে যাবেন আমাকে? কিন্তু কিভাবে? নিধির কথা শুনে ফারিসের মন খারাপ হয়ে যায়।
অসহায়ত্বের সুযোগ নিও নামে। একদিন আমার পা ঠিক হয়ে যাবে, তখন কি করতে পারবে তুমি? তখনকার ব্যাপার তখন দেখা যাবে, এখন তো আমার দিন, বলেই হেসে ফেলল নিধি। একটা কথা বলবে নিধি? বলুন। তুই কি নিজের ইচ্ছেতে এসেছো বাড়ি? হঠাৎ এ কথা কেন? বলো তুমি, তোমাকে জোর করে কিছুই করতে হবে না। তুমি যদি আমার কালো অতীত জেনে চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। ওই দিন অবন্তীর কথা বলাতে আমার মাথা ঠিক ছিল না, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি আমি, তুমি আমাকে ক্ষমা করো। অতীত তো আমারও ছিল, আপনি তো মেনে নিয়েছেন। আপনি যদি স্বাভাবিকভাবে আমাকে সবকিছু বলতেন তাহলে হয়তো আমি বাড়ি ছেড়ে যেতাম না। মাথা ঠিক ছিল না আমার। ছেলেদের মাথা সবসময় নষ্টই থাকে। এরে অপমান করছো কিন্তু। অপমান করছি না, যা সত্যি তাই বলেছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে মুখ গোমড়া করে তাকিয়ে আছে। বৃষ্টি হচ্ছে বাহিরে। তো অসুস্থ শরীর নিয়ে ভেজার ইচ্ছে আছে নাকি? না, বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করছে প্রিয় মানুষটার সাথে। প্রিয় মানুষ কে? তাকে ডেকে নিয়ে আসুন, তারপর গল্প করুন। আমি না হয় নীরব শ্রোতা হয়ে আপনাদের চা কফি বানিয়ে দিব। মজা করছো? কি মনে হয়? জানি না, চলো বেলকনিতে যাই। অসুস্থ শরীর নিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, রুমেই থাকুন। না। বলেই ফারিস বিছানা থেকে নামতে যায়, কিন্তু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারে না। নিধি ফারিসকে ধরে ফেলে বলল, এত বেখেয়ালি কেন আপনি? বেখেয়ালি দেখেই তো তোমাকে আবার ফিরে পেলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই তো তুমি ফিরে এসেছো। ধুর, কি সব বলছেন? আমাকে ধরুন, আমি নিয়ে যাচ্ছি বেলকনিতে। নিধির কথা শুনে ফারিস তাকে ধরে হেঁটে হেঁটে ব্যালকনিতে আসে। ফারিস বাহিরের দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না। কেন? জানি না, জড়িয়ে ধরো তাহলে ভালো লাগবে। ফারিসের কথা শুনে নিধি কিছুটা লজ্জা পেয়ে বলল, আজাইরা আবদার। নিধির কথা শুনে ফারিস তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 মাস পর ফারিস দীর্ঘদিন বেড রেস্টে থাকার কারণে অফিসে আসতে পারেনি, তাই অফিসের কিছুটা দায়িত্ব অয়নের ওপরেই ছিল। রাহাত শিকদার অয়নের উপর দায়িত্বটা দেয়। কয়েকদিন ধরেই অফিসের হিসাবে গড়মিল দেখা যায়। ফারিস তা বুঝতে পেরে অয়নের উপর নজর রাখতে দেয় পিয়াস আর সাকিবকে। উপযুক্ত প্রমাণ তৈরি করতে সক্ষম হয় পিয়াস আর সাকিব। অয়ন ফারিসদের অফিসের টাকা লুটপাট করে তার পকেট মোটা করেছে, তাই অয়নকে পুলিশে দেওয়া হয়। ফারিসের টাকা লুটপাট হলেও সে অয়নকে জেলে ঢুকাতে পেরে খুশি প্রচুর। সে অয়নকে দু চোখেও দেখতে পারে না। যখন সে নিধিকে উল্টোপাল্টা বুঝিয়েছে তখন থেকে। রাত প্রায় 10টা বাজে। ফারিস বাহিরে থেকে এসে রুমে চলে যায়। এদিকে নিধি যে তার জন্যে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে সেদিকে তার নজর নেই। তাকে দেখেও না দেখার অভিনয় করে। ফারিস চলে যাওয়াতে নিধি একটু কষ্ট পায়। সে কিছু না বলে মুখে হাসি বজায় রেখে রুমে যায়। ফারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুমের এক কোনায়। নিধিকে দেখে কল কেটে দেয় ফারিস। তা দেখে নিধি ভ্রু কুঁচকে বলল, ডিস্টার্ব করলাম নাকি? নিধির কথা শুনে ফারিস গম্ভীর কণ্ঠে বলল, বুঝেছো যখন তাহলে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের এমন আচরণ দেখে নিধি চুপসে যায়। নিধি ফারিসের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? নিধির কথার জবাব দেয় না ফারিস। সে চুপচাপ বিছানায় গিয়ে বসে। ফারিস নিধিকে ইগনোর করছে বুঝতে পেরে সে আর ফারিসকে বিরক্ত না করে বিছানা তৈরি করে শুয়ে পড়ে। ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ফারিস। রাত প্রায় 11টা বাজে। নিধি রুমে ঘুমোচ্ছে। এই সুযোগে ফারিস চুপি চুপি ছাদে চলে আসে। ছাদে একপাশে অনেকগুলো গোলাপ ফুল জড়ো করে রেখেছে ফারিস। সে ফোন হাতে পায়চারি করছে। হঠাৎ ফারিসের ফোন বেজে ওঠে। সে তড়িঘড়ি করে কল রিসিভ করে বাসায় নিচে যায়। একজন লোক এসে তার হাতে মাঝারি সাইজের একটা বাক্স ধরিয়ে দেয়। ফারিস তা নিয়ে তাড়াতাড়ি আবার ছাদে চলে যায়। তার মনটা ছটফট করছে। সে জানে নিধি কষ্ট পেয়েছে তার ব্যবহারে। সে ইচ্ছে করেই নিধির সাথে এমন আচরণ করেছে। ফারিস ছাদে এসে তাড়াতাড়ি ছাদের একপাশে ফুল দিয়ে সাজায়। একটা ছোট টেবিলের উপর কেক বের করে রেখে তার চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। গোলাপের পাপড়ির উপরে ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় ফারিস। অল্প কিছু সময়ের মধ্যেই অন্ধকার জায়গাটা
ঘরটা ক্যান্ডেলের আলোতে উজ্জ্বল হয়ে যায়। ছোট টেবিলের উপর ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে মাঝখানে কেক রাখা। পুরো ছাদ অন্ধকার, শুধু টেবিলে ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বলছে। এতে যেন ছাদের সৌন্দর্যটা ফুটে উঠেছে। ফারিস ঘড়িতে সময় দেখে 11:55 বাজে। সে আর দাঁড়িয়ে না থেকে রুমে যায়। রুমের সামনে এসে তো ফারিস হতভম্ব হয়ে যায়। রুমে দরজা আটকানো। সে তো রুম থেকে বের হওয়ার সময় নিধি ঘুমিয়েছিল। তাহলে কে দরজা আটকালো? এদিকে 12টা বাজার আর মাত্র 4 মিনিট বাকি আছে। সে যে এতক্ষণ কষ্ট করে সবকিছু ডেকোরেশন করেছে, সবকিছু কি বিফলে যাবে? এসব ভেবেই আটকে উঠল ফারিস। সে দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ফারিস এবার গম্ভীর কণ্ঠে বলল, নিধি, আমি জানি তুমি জেগে আছো, তাড়াতাড়ি দরজা খোলো। তবুও কোনো সাড়া শব্দ নেই। ফারিস হতাশ চোখে দরজার দিকে তাকিয়ে আছে। আজকে নিধির জন্মদিন। সেই ভেবেই ফারিস তার জন্য সারপ্রাইজ হিসেবে ছাদে কেক এনে সাজিয়েছে ফুল দিয়ে। এদিকে নিধিকে ইগনোর করার জন্য যে সে এত রেগে যাবে সেটা কল্পনাও করতে পারেনি ফারিস। সে আর কিছু ভাবতে পারল না। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। ফারিস কিছু একটা ভাবলো, তারপর কঠিন গলায় বলল, তুমি কি চাও এত রাতে আমি বাহিরে রাত কাটাই? এত রাতে গাড়ি ড্রাইভ করে আবার কোনো দুর্ঘটনা ঘটাই? এটাই তো চাও? ফারিস বলতে দেরি, দরজা খুলতে দেরি হয় না নিধির। সে দরজা খুলে গুটিসুটি মেরে এক পাশে দাঁড়িয়ে আছে। ফারিস লক্ষ্য করলো নিধির চোখের কোণায় পানি। সে আর কিছু না ভেবেই নিধিকে কোলে তুলে নেয়। ফারিসের কাছে তো হতভম্ব হয়ে যায় নিধি। সে ফারিসকে খামচে ধরে বলল, আরে কি করছেন আপনি? মাথা খারাপ হয়েছে নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে গম্ভীর চোখে তাকায়। তা দেখে নিধি চুপসে যায়। আর কিছু বলার সাহস হয় না তার। ফারিস নিধিকে ছাদে নিয়ে এসে নামিয়ে দেয়। তারপর নিধির চোখ ধরে ফারিস টেবিলের সামনে নিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর ফারিস একটা রিং নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, শুভ জন্মদিন প্রিয়তমা। একটা কোমলমতী নারী তার সবটুকু ভালোবাসা দিয়ে আমার ভাঙা হৃদয়টাকে জোড়া দিয়েছে। সেই নারীটি তুমি। তুমি জীবনে না আসলে জানতামই না কিভাবে সুখে থাকতে হয়, কিভাবে নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে থাকো তুমি। তোমার মায়াবী চোখের মাঝেই ডুবেছি আমি। আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয়, কিন্তু আমার মাঝে তোমার জন্য ভালোবাসা পরিপূর্ণ আছে। আমি তোমার হৃদয়ের একটি অংশ হতে চাই। তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তোমার ভালোবাসা সেই অমূল্য উপলব্ধির নাম, যা আমাকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয়। অনেকবার চেষ্টা করেছি আমার বিষাক্ত জীবন থেকে তোমাকে দূরে রাখতে, কিন্তু আমি আর পারছি না দূরে থাকতে। আমার মতো এলোমেলো একজন মানুষকে গুছিয়ে তুলেছ তুমি। কখনো ছেড়ে যেও না আমাকে। সারা জীবন আমার ছায়া হয়ে পাশে থেকো তুমি। হবে কি আমার মনের রাজরানী? ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে ওঠে। মানুষটা তার জন্মদিন মনে রেখেছে, অথচ সে কোনোদিন ফারিসকে এসব বলেনি। আদেও তার কপালে এত সুখ সইবে? নিধিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, হাঁটু ব্যথা করছে সুইটহার্ট, আর কতক্ষণ শাস্তি দিবে? অ্যাকসেপ্ট করে নাও না প্লিজ। ফারিসের অসহায় গলায় বলা কথা শুনে হেসে ফেলে নিধি। সে তার হাত বাড়িয়ে দেয় ফারিসের দিকে। ফারিস সযত্নে নিধির হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। নিধিকে টেনে কেকের সামনে দাঁড় করিয়ে দেয় সে। কেক কাটুন ফারিসের রাজরানী। ফারিসের কথা শুনে হেসে ফেলে নিধি। সে কেক কেটে ফারিসকে খাইয়ে দিয়ে বলে, মানুষের জীবনে যেমন সমস্যা পিছন ছাড়ে না, আপনিও তেমন ভাবেই কখনো আমাকে ছেড়ে যাবেন না। সারা জীবন সমস্যার মতোই থেকেছেন আমার পাশে। বড্ড বেশি ভালোবাসি আপনাকে। নিধির প্রথম কথাগুলো শুনে হেসে ফেলে ফারিস। সে নিধিকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খায়। ফারিসের কাছে নিধি তার দিকে ভ্রুকুঁচকে তাকায়। তা বুঝতে পেরে ফারিস হেসে বলল, মেহরাব ফারিস শিকদার তার রাজরানীকে চুমু দিয়েছে, তাতে আপনার কি মিস নিধি? ফারিসের কথা শুনে জোরে হেসে ফেলল নিধি। সে আলতো হাতে ফারিসকে